রেডিও মিলনের আজকের নিবেদন অনুভা নাথের কাহিনী রহস্যময় রাক্ষসী। গল্পটি রিডার্স এক্সপ্রেস থেকে প্রকাশিত নিশীথকাল বইটি থেকে নেওয়া হয়েছে। লেখিকা অনুভা নাথ এবং রিডার্স এক্সপ্রেসকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে অনুভা নাথের কাহিনী রহস্যময় রাক্ষসী। তমাল তো বলেইছে ওর কাকুর ফ্ল্যাট অনেকদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে, গেলেই হয়। তবে 3 মাস্কেটিয়ার্সের সময় হলে তো। সোহমের এই মেসেজটা হোয়াটসঅ্যাপে আসার সঙ্গে সঙ্গে তমাল আর রিজু বুড়ো আঙুল দেখিয়ে দিল। তমাল লিখল, তাহলে বন্ধুগণ সামনের রবিবার একবার বসা হোক। আর তো কয়েকদিন পরেই বর্ষা, জুলাইয়ের শেষে টিকিট কাটা যাবে। এবারও সোহম আর রিজু যুগপৎ বুড়ো আঙুল দেখালো। এই ঘটনার পর কেটে গেছে 3 মাস। আজ সেই জুলাইয়ের শেষ। 3 জন বন্ধু রওনা দিয়েছে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে। সোহম বলল, দেখ, আমি কিন্তু অবাক হতে ভালোবাসি। নতুন জায়গা দেখে সেই জায়গাটার বিষয়ে শুনে বিস্মিত হব, এটাই চাই। তোদের মতো সব কিছু আগে থেকে জেনে নিলে আনন্দটাই মাটি। তবে এখনকার যুগে ব্লগারদের দৌলতে লোকে ঘরে বসেই সব কিছু জেনে নিতে পারে। তাদের গন্তব্যের মাঠে কটা ঘাস আছে, মন্দিরে কটা ইঁট আছে, সব কিছু। টানা এতগুলো কথা বলে সোহম চুপ করল। রিজুর তাতেও কোনো হেলদোল হলো না। সে সোহমের দিকে একবার তাকালো, তারপর আবার ফোনের পর্দায় মগ্ন হয়ে গেল। সেখানে তখন একজন ব্লগার চোখ বড় বড় করে খাজুরাহ মন্দিরের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছে। সোহম তমালের দিকে তাকিয়ে দেখল সে মাথা ঘুরিয়ে ট্রেনের বাইরের দৃশ্য দেখছে। ট্রেন তখন সবে ধানবাদ স্টেশন ছাড়িয়েছে। সোহম একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর চোখ রাখল বইয়ের পাতায়। সেখানে তখন রুদ্ধশ্বাস ঘটনা প্রবাহ চলছে। গল্পের নায়িকাকে এক ভয়ঙ্কর ভূতের কবল থেকে রক্ষা করার জন্য কৌশিকী গাঙ্গুলি গল্পের পাতায় অবতীর্ণ হয়েছেন। একটা টান টান আবহ। এরপর কৌশিকী গাঙ্গুলি কেমন করে নায়িকাকে সেই ভয়াবহ ভূতের কবল থেকে রক্ষা করলেন তার ঘটনা পড়তে পড়তে সোহম চলে গেল বইয়ের দেশে। পরের দিন সকালটা কাটলো ট্রেনেই। ঝাঁসিতে নেমে গাড়িতে করে মধ্যপ্রদেশের ছত্তরপুর কেমন করে যাওয়া হবে এবং আজই ছত্তরপুরের কি কি টুরিস্ট স্পট দেখা সম্ভব সেই আলোচনা করতে করতে ওরা 3 বন্ধু এক সময় ঝাঁসি পৌঁছল। সেখান থেকে ঘণ্টা 3-এর রাস্তা পার করে শেষে ওরা যখন ছত্তরপুরের ভীমরাও আম্বেদকর স্ট্যাচুর একদিকে গাড়ি থেকে নামল, তখন আকাশের গায়ে রাতের শামিয়ানা মুক্ত রঙের তারা নিয়ে ঝলমল করছে। অবশ্য তমালের কাকার ফ্ল্যাট খুঁজে পেতে খুব একটা বেশি বেগ পেতে হলো না। সুন্দর ছিমছাম ঘর। রিজু প্রথমেই একটা ঘরে ঢুকে ঘোষণা করে দিল, এটাই শুধু আমি থাকবো, কারণ আমাকে ব্লগ বানাতে হবে, আমার খালি ঘর দরকার। ঘুরতে গিয়ে রিজুর এরকম পাগলাটে আবদারে সোহম আর তমাল দুজনেই অভ্যস্ত। তাই তমাল আর সোহম রিজুকে এ বিষয়ে কিছু বলল না। ঘণ্টাখানেকের মধ্যে তমাল আর রিজু রেডি হয়ে বেরিয়ে পড়ল লোকাল মার্কেট দেখতে। রাতের কিছু খাবারও সঙ্গে আনতে হবে। সোহম আবার ডুব দিল ভূতের গল্পের পাতায়। সেখানে তখন কৌশিকী গাঙ্গুলি অভিশপ্ত পুঁথির রোমহর্ষক খোঁজে ব্যস্ত। ছতরপুর থেকে আগে আমরা পান্না ন্যাশনাল পার্কে যাব, সেখানে দারুণ সব দেখার জায়গা রয়েছে। হ্যাঁ, ওটা আমিও দেখতে চাই, বিশেষ করে পাণ্ডব গুহা আর জলপ্রপাত। এখন বর্ষাকাল, আশা করি জলপ্রপাত এই সময় দারুণ দেখতে লাগবে। এতক্ষণ রিজু আর তমাল দুজনেই কথা বলে চলেছে। সোহমের কোনো সাড়া শব্দ নেই। তমাল আর রিজু
দুজনেই দুজনের মুখ চাওয়াচাওয়ি করল। সোহম গল্পের বই পড়তে ব্যস্ত। রিজু সোহমের হাত থেকে একটানে বইটা কেড়ে নিয়ে গল্পের কয়েকটা লাইন জোরে জোরে পড়তে শুরু করলো। কৌশিকী পরিষ্কার সংস্কৃত উচ্চারণে চণ্ডীপাঠ করতে শুরু করলেন, আর তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। পড়া থামিয়ে রিজু নিজের মাইনাস পাওয়ারের চশমাটা নাকের উপর ঠেলে বিজ্ঞের মতো বলল, কেমন সোহম, এই সায়েন্সের যুগে তুই এইসব চণ্ডী ফন্ডির গল্প পড়ছিস? ডিসকাস্টিং। এই কাল কোথায় কোথায় ঘুরবো সেগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে তো। তাছাড়া ঘুরতে এসে সব সময় এরকম বই মুখে করে বসে থাকাও তো দেখতে ভালো লাগে না রে। ঠিক আছে, তোদের সঙ্গে যখন থাকবো তখন বই না পড়লেই তো হলো, কিন্তু তাই বলে কৌশিকীকে গাল দিস না রিজু। আমাদের জানা পৃথিবীর ভেতরেই আরও একটা জগৎ আছে, সেই জগতের খবর তোরা রাখিস না। এগুলো সবই সত্য ঘটনার ওপর বেস করা গল্প। তোর মতো সায়েন্স জানা ছেলে এসবে বিশ্বাস করে? হ্যাঁ, এটা মানা একেবারে কঠিন ভাই। তমাল বরাবরই শান্তিপ্রিয়। অবস্থার বেগতিক দেখে সে অন্য প্রসঙ্গে গেল। এই তাহলে কাল সকাল সকাল পান্না ন্যাশনাল পার্ক তো? কাল এমন ভিডিও বানাবো যে শেয়ার বাজারকে টেক্কা দিয়ে চরচর করে ভিউয়ারের সংখ্যা বাড়বে, দেখে নিস তোরা। বন্ধুরা, আমরা গেটের সামনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলাম। এইবার আমরা গেট দিয়ে ভেতরে ঢুকবো। রিজু সেলফি স্টিক নিয়ে ব্লগ বানাতে ব্যস্ত। তমাল আর সোহম ওর কাছ থেকে আলাদা হয়ে সামনের দিকে এগিয়ে গেল। একটু আগেই কয়েক পশলা বৃষ্টি হয়েছে। ভিজে লালচে মাটি আর মেঘলা আকাশের অপূর্ব সমন্বয় দেখতে দেখতে ওরা দুজন গাছের ভিড় পেরিয়ে হেঁটে চলল। একটা সময় ওরা রিজুকে দেখতে পেল না। দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের মূর্তির পাশ দিয়ে ওরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যেতে লাগলো। বৃষ্টি হওয়ার জন্য টুরিস্ট আজ বেশ কম। ছোট ছোট ধাপের সিঁড়ি বেয়ে নেমে ওরা যখন পাণ্ডব জলপ্রপাতের সামনে এসে দাঁড়ালো, তখন এক ঝাঁক বুনো হাঁসের মতো সাদা জল কলকল করতে করতে পাথরের বুক চিরে নিচে নামছে। পাশে চুনাপাথরের গুহাগুলো প্রাগৈতিহাসিক চেহারা নিয়ে দাঁড়িয়ে। জলপ্রপাতের জল নিচে এসে তৈরি করেছে একটা জলাধার। হৃদয়াকৃতির জলাধারের ঘন পান্না রঙের সেই জলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে ঘোর লেগে যায়। তমাল নিচু হয়ে জলাধারের জল ছুঁল, আর প্রায় সঙ্গে সঙ্গে কতকগুলো কালো মাছ ওর আঙুলের পাশ থেকে সরে গেল। সোহমও ততক্ষণে তমালের পাশে এসে দাঁড়িয়েছে। ওরা দুজনেই জলের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই জলপ্রপাতের কলকল শব্দ ছাপিয়ে মেঘের শব্দে ওরা চমকে উঠল। আশেপাশের টুরিস্টরা সবাই সিঁড়ি দিয়ে দ্রুত পায়ে ওপরে উঠবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সোহম আকাশের দিকে তাকালো। মনে হচ্ছে অ্যালুমিনিয়ামের বিরাট পাতের ওপর কে যেন কালচে রঙের হিজিবিজি কেটেছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সোহম, দেখ না ভাই, আমার আঙুলটা কেমন কালো হয়ে গেছে। রিজুর কথায় সোহম চমকে উঠল। তুই কখন এলি? আমরা তো এখানেই দাঁড়িয়ে। ওই তোকে তো সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখলাম না। রিজু তমালের প্রশ্নের কোনো উত্তর দিল না। সোহম খেয়াল করল রিজুর গায়ে কাদা লেগে রয়েছে। সে রিজুর হাতটা ধরল। বিদ্যুৎ লাগার মতো রিজু হাতটা সরিয়ে নিল। কি করছিসটা কি? আমি আঙুলটা নাড়াতে পারছি না। ঠিক তখনই জলাধারের বুকে বড় বড় জলের ফোঁটা গরম তেলে বেগুন পড়ার মতো শব্দ করে পড়তে শুরু করলো। তমাল আর সোহম অবাক হয়ে দেখল সেই জলের এক একটা ফোঁটা রিজুর গায়ে পড়ছে, আর সঙ্গে সঙ্গে ওর শরীরে পুড়ে যাওয়ার মতো কালশিটে দাগ হয়ে যাচ্ছে। জ্বলে গেল আমার সর্বাঙ্গ। আমার এটা কি হচ্ছে? রিজুর আর্তনাদে সেখানকার টুরিস্টরা অবাক চোখে ওর দিকে তাকাচ্ছে। সোহমের মনে হলো রিজু ব্যথা পাওয়ার থেকেও বিস্মিত হয়েছে বেশি। তমাল সঙ্গে একটা ছাতা এনেছিল।
সেটা কোনো রকমে রিজুর মাথায় মেলে ধরল। তারপর ওকে সঙ্গে করে নিয়ে তমাল আর সোহম দৌড়ে নিচ থেকে ওপরের দিকে উঠতে শুরু করে দিল। ওদের মনে হলো ওদের তিনজনের দৌড়ের সঙ্গে পাল্লা দিয়ে ঝড় বৃষ্টি যেন বেড়েই চলেছে। ওফ, একটু আলতো হাতে ওষুধ লাগাতে পারছিস না? যন্ত্রণায় মুখটা বেঁকে গেল রিজুর। তমাল রিজুর পিঠে ওষুধ লাগাতে লাগাতে বলল, এইরকম ঘটনা কেমন করে ঘটলো? এসবের মানে কি? গোটা রাস্তা তুই মুখে কুলু পেটে বসে রইলি, এখন ফ্ল্যাটে এসে অবধি ব্যথায় কাতরাচ্ছিস। আমাদের একটু বল, তোর এই অবস্থা কেমন করে হলো? আমরা শেষ পর্যন্ত দেখলাম তুই মোবাইলে ভ্লগ বানাতে বানাতে পাণ্ডব গুহার মধ্যে ঢুকলি। তারপর তারপর কি হলো? বাইরে তখনও বৃষ্টির তীব্র দাপটে তছনছ হয়ে যাচ্ছে ছতরপুর শহর। ফ্ল্যাটের মধ্যে আলো আঁধারিতে রিজুকে দেখে মনে হচ্ছে হতক্লান্ত একজন মানুষ। রিজু আলগা গায়ে বসে রয়েছে। ওর পিঠ জুড়ে অগুন্তি গোল গোল পুড়ে যাওয়ার দাগ, যেন মনে হচ্ছে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। ওর ডান হাতের তর্জনীর নখের চারপাশটা পুড়ে কালো হয়ে গেছে। রিজু সেই কালো চামড়া ওঠা জায়গাটার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ব্লগ করতে করতে পাণ্ডব গুহার অনেকটা ভেতরে চলে গিয়েছিলাম। আজকে লোকজন এমনি কম, তারপরে এই অল্প মেঘলা আলোয় গুহার ভেতর ভালো ভিডিও বা ফটো কোনোটাই উঠবে না বলে গুহার মধ্যে হাতে গোনা কিছু মাত্র ট্যুরিস্ট ঢুকেছিল। তোরা তো জানিস এই সব ক্ষেত্রে আমার সঙ্গে আলো থাকে, তাই অন্ধকারে একটু ভিডিও তুলতে আমার সেরকম কোনো সমস্যা হয়নি। কিন্তু ওইটাই আমার কাল হলো। কেন? কথিত আছে পাণ্ডবদের 12 বছরের বনবাসে তারা কোনো একটা সময় এই পাণ্ডব গুহায় কাটিয়েছিলেন। তারপর কালের নিয়মে বহু রাজা এই গুহার সংস্কার করেন। তবুও এখনও গুহার ভেতরের সেই আদিম ব্যাপারটা খুব ভালো করেই অনুভব করা যায়। যাই হোক, আমি ব্লগ বানাতে বানাতে এতটাই মশগুল হয়ে পড়েছিলাম যে কখন গুহার আরও ভেতরে চলে গিয়েছি তা নিজেই বুঝতে পারিনি। যখন খেয়াল হলো তখন আমি একটা অদ্ভুত জায়গায়, ঠিক গোলক ধাঁধা নয়, কিন্তু সেই সময় ওই রকম অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন আমি এভাবেই কত কত বছর দাঁড়িয়ে রয়েছি। কেমন একটা অজানা ভয় মেশানো অনুভব। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে গেল, সঙ্গে আলোটাও। আমার মনে হলো চোরাবালিতে ডুবে যাওয়ার মতো আমি ওই নিঃসীম অন্ধকারের মধ্যে ক্রমশই যেন তলিয়ে যাচ্ছি। সঙ্গে সেই অজানা ভয়টা যেন আস্তে আস্তে আমার টুটি চিপে ধরছে। আমি চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু আমার গলা দিয়ে তখন কোনো শব্দই বেরোলো না। এতদূর বলে রিজু থামল। ওর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনতে শুনতে সোহম আর তমাল শিউরে উঠছিল, তাই ওদের দুজনের কেউই পরের ঘটনার কথা জিজ্ঞেস করার সাহস পেল না। তবে রিজু আবার বলতে শুরু করল, এভাবে ঠিক কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি বলতে পারবো না। সময়, দিক সব কিছুই গোলমাল হয়ে গিয়েছিল। হঠাৎ একটা ক্ষীণ শব্দ শুনতে পেলাম। চমকে গিয়ে টাল খেয়ে পড়লাম গুহার গায়ে। আমি ডান হাতে ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করলাম, আর তখনই আরে রিজু, তোর হাতের পোড়া দাগটা এতটা বড় হয়ে গেল কেমন করে? ওরা দুজন বিস্ফারিত চোখে রিজুর হাতের দিকে তাকালো। বাইরে বৃষ্টি সদ্য থেমেছে তখন। ফিকে আকাশের নিভতে থাকা ক্যানভাস জুড়ে নদীতে ভেসে চলা নৌকোর মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগুন্তি সাদা কালো মেঘ। মেঘগুলো যেন স্পঞ্জের মতো আকাশের গায়ে লেগে থাকা শেষ সূর্যের আলো শুষে নিতে ব্যস্ত। রিজু ওর হাতের দিকে তাকালো। সকাল থেকে ছেলেটা এতবার আতঙ্কিত আর অবাক হয়েছে যে এবার আর ওর মুখ দেখে তমাল বা সোহম কোনো অভিব্যক্তি বুঝতে পারল না। আঙুলের পোড়া দাগটা পাশের দুটো আঙুলেও ছড়িয়ে পড়েছে। আর দেরি করা যায় না, এবার রিজুকে নিয়ে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। ওহো,
অন্যের ছেলেকে ঘুরতে নিয়ে এসে কি বিপদের মধ্যেই না পড়লাম। কাকুকে জানাবো? আরে এখনই কিছু বলিস না, তেমন বুঝলে তো জানাতেই হবে, এখন না। আমি কয়েকটা রক্ত পরীক্ষা দিলাম আর কিছু ওষুধ খাওয়ার আর লাগানো দিয়েছি। টেস্টগুলো করিয়ে রিপোর্টটা দেখাবেন, আর কোনো এমার্জেন্সি হলে ফোন করে নেবেন। ডাক্তারের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে রিজু বলল, কিন্তু আমার এগুলো কি হয়েছে? মানে কোনো পোকামাকড় কামড়ালো নাকি অন্য কিছু? কিছু তো বলুন ডাক্তারবাবু। সোহম দেখল রিজুর পিঠের দাগগুলো আরো গভীর আর বড় হয়েছে। মনে মনে ভাবল, যত রহস্য ওই পাণ্ডব গুহাগুলোর ভেতরেই রয়েছে। এটা খুব সহজ ঘটনা নয়, না হলে ডাক্তার পর্যন্ত বলতে পারছে না রিজুর কি হয়েছে। এটা কি সম্ভব? সে চুপ করে বসে রইল। একটা কিছু তো করতেই হবে। সেই রাতটা ওদের তিনজনেরই নির্ঘুম কাটল। রিজু সারা রাত শরীরের যন্ত্রণায় ছটফট করেছে। ডাক্তারের ওষুধে কাজ তো কিছু হয়নি, বরং পোড়া দাগগুলো আরো বেড়েছে। এভাবে চললে রিজুকে তো বাঁচানো মুশকিল হয়ে যাবে। সোহম আর তমাল কোনো রকমে রিজুর রক্ত পরীক্ষা করালো। ফ্ল্যাটে লোক এসে রিজুর রক্ত নিয়ে গেল। সোহম তমালকে বলল, শোন, আমি একবার পাণ্ডব গুহায় যাচ্ছি। রিজুর শরীর বেশি খারাপ হলে ওকে হসপিটালে ভর্তি করে দিস। সোহমের মন বলছে রিজুর এই রকম অবস্থার উত্তর রয়েছে পাণ্ডব গুহার নিকষ কালো অন্ধকারের মধ্যে। পাণ্ডব গুহায় যাওয়ার জন্য সোহম যখন টিকিট কাউন্টারের পাশ দিয়ে পার্কে ঢুকল, তখন গোটা পার্ক চত্বরে আর কেউ নেই। অঝোর বৃষ্টির মধ্যে গুহা আর জলপ্রপাত দেখতে কে আসবে? কাউন্টারের দুটো লোক ওকে অবাক বিস্ময়ে দেখছিল। সোহম জোরে জোরে হাঁটছে, ঝড়ের বেগে ছাতা উল্টে যাচ্ছে। তাই সোহম ফ্ল্যাট থেকে রেইনকোট নিয়ে এসেছে। সে দুদিন আগেও ভাবেনি ছুটি কাটাতে এসে রিজু আর তমালকে ছেড়ে ওকে একা এখানে এইভাবে আসতে হবে। ওর চোখে রিজুর মুখটা ভেসে উঠল একবার। ছেলেটা তো কারো কোনো ক্ষতি করেনি কোনোদিন, তাহলে ওর এই রকম অবস্থা হলো কেন? সোহম যখন পাণ্ডব গুহায় এসে দাঁড়ালো, তখন ঝড় আর বৃষ্টির তীব্রতায় ওলট পালট হয়ে যাচ্ছে চরাচর। বাইরে দাঁড়িয়ে চুনাপাথরের প্রাচীন গুহাগুলো দেখে তার মনে হলো যেন কি এক রহস্য গুহাগুলো সাদা চাদরের মতো জড়িয়ে রেখেছে নিজেদের গায়ে। কি আছে গুহার মধ্যে? ওর মুখ চোখ অবিরত জলের ধারায় ধুয়ে যাচ্ছে। বাইরে দাঁড়িয়ে গুহার ভেতরের জমাট অন্ধকারের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। মনে মনে যেন তৈরি হলো, তারপর দ্রুত পায়ে ঢুকলো গুহার মধ্যে। কিছুই দেখা যাচ্ছে না। এক হাত দূরের জিনিসও অস্পষ্ট। গুহার মধ্যে ঢুকে বুঝতে পারল হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিজুকে বাঁচাতে গিয়ে সে আবার নিজে নতুন কোনো বিপদে না পড়ে যায়। এমন বৃষ্টিতে মোবাইলটাও সঙ্গে করে আনতে পারেনি, টিকিট কাউন্টারে জমা রেখেছে। কি মনে করে সোহম গুহার বাইরে বেরিয়ে এলো, আর বেরিয়েই দেখল এত বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে কে যেন বসে আছে। কে ওটা? আর তখনই ভয়ঙ্কর শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। চমকে উঠল সোহম। আপনারা রিজুকে জিজ্ঞেস করেননি যে ওর হাতটা কেমন করে পড়ল? আমার ধারণা গুহার মধ্যে কোনো আগুন ছিল না, কোনো অতিলৌকিক বিষয় বলে মনে হচ্ছে। কিন্তু তার উদ্দেশ্যটা কি? ভদ্রমহিলা ভ্রু কুঁচকে কফির কাপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কথাটা।
আসলে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে গেল, তাই শেষে আর ওকে জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। তমালের মেসেজ দেখলাম, রিজুর শরীর ভালো নেই, কাল হয়তো ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে। ভদ্রমহিলাকে দেখে মনে হচ্ছে এক সমুদ্র চিন্তার মধ্যে থেকে উঠে এলেন তিনি। সোহম মহিলার দিকে তাকিয়ে ভাবল, পাণ্ডব গুহার সামনে ভয়ঙ্কর বৃষ্টিতে ইনি ওখানে একটা পাথরের ওপর বসে নির্বিকারে ধ্যান করছিলেন। কেন যেন মনে হচ্ছিল ওই বৃষ্টি তার শরীর ছুঁলেও মনের নাগাল কিছুতেই পাচ্ছে না। আদ্যপান্ত সাদা শাড়ি পরে থাকা মহিলার বয়স আন্দাজ 50 মতো। সূর্য ডুবে যাওয়ার পরেও যেমন পৃথিবীতে তার আলোর রেশ থেকে যায়, তেমনি বিগত যৌবনা হয়েও ইনি যেন সমস্ত সৌন্দর্যের কেন্দ্রে। কোঁকড়া চুল, প্রশস্ত কপাল, তার নিচে হোমের আগুনের মতো নরম অথচ পবিত্র একজোড়া বাদামি চোখ। এই চোখ বুঝি সবকিছু পড়তে পারে, অজানা রহস্য থেকে শুরু করে মনের গোপন অক্ষরও। হাতির দাঁতের মতো গায়ের রঙের সঙ্গে সুরেলা গলার স্বর মহিলার ব্যক্তিত্বকে অন্য মাত্রা দিয়েছে। সোহম মিনিট 5 আগে ওর নাম জেনেছে, রুদ্রাণী গাঙ্গুলি। রুদ্রাণী তার কোমর ছাপানো চুলের মধ্যে আঙুল চালিয়ে একটা বেল ফুলের মালা বের করে সোহমের হাতে দিলেন। তারপর ওপরের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই নিন, এটা রিজুর ক্ষতস্থানগুলোয় ছুঁয়ে দেবেন। যতক্ষণ মালার ফুলগুলো তাজা থাকবে ততক্ষণ রিজুর শরীরে পোড়া দাগ বাড়বে না। আর তবে 2 পরেই কিন্তু ফুল শুকোতে শুরু করবে। তারপর 2 দিনের মধ্যে একটা কিছু ব্যবস্থা হবে ঠিকই। ঈশ্বরের কাছে পূর্ণ সমর্পণ করতে হবে নিজেকে। আমার পথ যখন আপনাদের পথের সঙ্গে যোগ হয়েছে, তখন তিনি কিছু ভেবেই এই কাজ করেছেন। সোহম মহিলাকে দেখল, তার জামা কাপড় ভেজা, তবু সেই অবস্থাতেই উনি কফি শপে বসে কফি খাচ্ছেন। কৌশিকী গাঙ্গুলির গল্প পড়েছেন উনিও? সোহমের কথা শেষ হলো না, রুদ্রাণী অল্প হেসে তাঁর ডান হাতটা বাড়িয়ে দিলেন। সোহম সবিস্ময়ে চোখ বড় বড় করে দেখল, রুদ্রাণীর হাতে গল্পে পড়া কৌশিকীর মতোই হুবহু শিবের ত্রিশূল আঁকা, আর তাঁরও হাতে 5টার জায়গায় 6টা আঙুল। আপনি তাহলে কৌশিকী? সরকারি দপ্তরে চাকরি করি, একদম ঠিকঠাক নাম গল্পে উল্লেখ করলে তো মুশকিল। কৌশিকী বা রুদ্রাণী, যে নামেই আমাকে ডাকুন না কেন, ঈশ্বরের কাছে আমি তার সেবিকা ছাড়া আর কিচ্ছু নই। ম্যাডাম, আপনার সমস্ত গল্প ঘটনা সব আমার পড়া, মানে বলতে পারেন মুখস্থ আর কি। আপনার সঙ্গে যে এইভাবে দেখা হবে সেটা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। উপনিষদে 4টি নীতির কথা বলা আছে: সংসার, কর্ম, মোক্ষ এবং ধর্ম। সারা ব্রহ্মাণ্ড চলে এই 4টি নীতিতে। কর্মের মধ্যে দিয়ে আমরা মোক্ষ লাভ করব। কৌশিকের চোখে কি ছিল সোহম তা জানে না, তবে সেই চোখ ভরসা দিয়েছিল ওকে। ওর ফোন নম্বরটা নিয়ে সেদিনের মতো ফ্ল্যাটে ফিরে এসেছিল সে। বেল টিপতেই তমাল দরজা খুলল। ওর মুখ থমথমে। প্রথমেই সোহমকে জিজ্ঞাসা করল, সারাদিন কোনো পাত্তা নেই তোর। ছেলেটা অসুস্থ আর তুই ফোন নট রিচেবল করে ঘুরে বেড়াচ্ছিস। সোহম ভেজা রেনকোট হুকে টাঙিয়ে বেলফুলটা পকেটে নিয়ে তমালকে বলল, একবার রিজুর ঘরে চল, পরে তোকে সব কথা বলছি। কয়েক সেকেন্ডের ব্যবধানে সোহম রিজুর ঘরে ঢুকল। তবে এই কিছু ঘন্টার তফাতে রিজুর অবস্থা কেমন হয়েছে সে কথা ভেবে সোহম মনে মনে শিউরে উঠল। ঘরে ঢুকতেই রিজু চিৎকার করে উঠল, সোহম, সোহম ভাই, আমি কি মরে যাচ্ছি? তাহলে আমাকে আর কষ্ট দিস না তোরা, আমাকে মেরে ফেল আমাকে।
রিজুর সমস্ত চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এই দুদিনেই ছেলেটা কেমন যেন গুটিয়ে ছোট হয়ে গেছে। সোহম দেখল ওর পিঠ, হাত আর সারা গায়ে লাল পোড়া দাগগুলো আরো বড় আর দগদগে হয়ে উঠেছে। মনটা নিমেষে খারাপ হয়ে গেল। তারপর হঠাৎ কৌশিকের দেওয়া বেলফুলের মালার কথা মনে পড়ে গেল। পকেট হাতড়ে ফুলের মালাটা বের করল সোহম। সঙ্গে সঙ্গে মনে হলো সারা ঘরে কেউ যেন সুগন্ধি আতর ছড়িয়ে দিয়েছে। সোহম ওর হাতে ধরা বেলফুলের মালাটা নিয়ে রিজুর মাথায় ছুঁইয়ে দিল। সোহম কী সব পাগলামো করছিস? কাকুকে ফোন করেছি, রিজুকে হসপিটালে ভর্তি করতে হবে। এখন এসব বেল ফুল নিয়ে মাতামাতি করার সময়? তুই বলতো। তমালের কথায় সোহমের কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। সে দেখল বেল ফুলের মালাটা রিজুর গায়ে বোলানোর কিছুক্ষণ পরেই ওর চোখ দুটো যেন শান্ত হয়ে গেল। এতক্ষণ কষ্টের যে তীব্রতা রিজুর চোখে মুখে ফুটে উঠছিল তা ক্রমে থিতিয়ে যেতে লাগলো। সোহম মালাটা রিজুর বালিশের পাশে রেখে তমালকে ইশারায় ঘরের বাইরে বেরিয়ে আসতে বলল। পরের দিন সব শোনার পর তমাল বিরক্তিমাখা গলায় বলল, সোহম দেখ, কিছু মনে করিস না। এসব গল্প কথা বইয়ের পাতায় পড়তেই ভালো লাগে। বাস্তব জীবনে এই রকম এমার্জেন্সি, যেখানে একটা অন্য জায়গায় ঘুরতে এসে আমাদের বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, আর তুই গল্পে পড়া কে এক মহিলাকে ভরসা করে বসে আছিস, এইটা না তোর কাছে এক্সপেক্টেড নয়, একদমই নয়। তমালের কথার উত্তরে সোহম কোনো জবাব দিল না। সকালের আলো তখনও নরম দিনের আগল পেরিয়ে দুপুরের দিকে ঢলে পড়েনি। ছতরপুর শহরটা ধীরে ধীরে সকালের আড়মোড়া ভেঙে একটা ব্যস্ত দিনের প্রস্তুতি নিচ্ছে। এই সময় কলিং বেলের শব্দে তমাল সচকিত হয়ে উঠল। এত সকালে আবার কে এলো? সোহম ফ্ল্যাটের দরজা খুলে একটু অবাকই হয়ে গেল। কৌশিকের আসার কথা আছে, কিন্তু একে দেখে তো মনে হচ্ছে কোনো মুভির নায়িকা। বেজ রঙের ট্রাউজারের সঙ্গে ম্যাচিং শার্ট আর তার ওপরে একটা ওয়েস্টকোট। সোহম বেশ কিছুক্ষণ কৌশিকের দিকে তাকিয়ে রইল। শেষে পেছন থেকে তমাল এসে পড়ায় তার সম্মিত ফিরে এলো। আসুন ম্যাডাম, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ফ্ল্যাটে ঢুকেই কৌশিকী বলল, রিজু নিশ্চয়ই ওই ঘরে আছে। আপনি কি করে জানলেন? বিষয়টা বেশ জটিল বলে মনে হচ্ছে। এই রকম অনুভূতি আমার আগে কখনো হয়নি। উত্তর শুনে তমাল চুপ করে গেল। সোহম ওর দিকে তাকিয়ে বুঝতে পারছিল তমাল বেশ অবিশ্বাসের চোখে কৌশিকীকে আপাদমস্তক দেখছে। আগে এক কাপ কফি খাবেন? গতকালের বেলফুলের মালাটা কোথায়? ওটা রিজুর ঘরের টেবিলেই রাখা আছে। রিজু গতকাল অনেক রাত পর্যন্ত জেগেছে, এখনো ঘুম থেকে ওঠেনি। রিজু ঘুম থেকে উঠে পড়েছে। এটা আপনি এখানে দাঁড়িয়ে কেমন করে জানলেন? কৌশিকী এ কথার কোনো উত্তর দিলেন না। তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন রিজুর ঘরের দিকে। দিনের আলো জানালা দিয়ে সরু সুতোর মতো ঘরে ঢুকেছে। মশারি টাঙানোর কারণে ভেতরে শুয়ে থাকা রিজুকে ভালো করে দেখা যাচ্ছে না। ঘরে ঢুকে কৌশিকী কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর নিজের গলায় পড়ে থাকা রুদ্রাক্ষ ছুঁয়ে মন্ত্রোচ্চারণ শুরু করলেন। ওম জয় ত্বং দেবী চামুণ্ডে জয় ভূচাপসারিণী জয় সর্বোগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালিকা পালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। মন্ত্রপাঠ শেষ করে কৌশিকী এগিয়ে গেলেন রিজুর দিকে। সোহম আর তমাল দেখল রিজু বিছানায় চোখ বন্ধ করে বসে আছে।
কৌশিকী রিজুকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে শরীর? খুব ক্লান্ত আমি, তবে তুই যে জন্য এসেছিস সেটা আমি হতে দেব না। অনেক বছর পরে আবার এই পৃথিবীর সামনে আমি আসতে চলেছি। মন্ত্র পড়ে কোনো লাভ নেই রে বেটি। আমি না মানুষ না প্রেত, আমি নিজেই একটা প্রহেলিকা। হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না। কৌশিকী তার নিজের ঠোঁটটা কামড়ে ধরলেন একবার, যেন কিছু একটা ভাবলেন। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে যেন ঘরের মধ্যে অদৃশ্য কাউকে কিছু বলছেন সেইভাবে বললেন, আমি তো নিমিত্ত মাত্র। এই পৃথিবীর সৃষ্টিকর্তা বিধাতা তোকে আদেশ করেছেন, তুই তোর পরিচয় বল। এ কথার সঙ্গে সঙ্গে ঘরের দেওয়ালে টাঙানো আয়নাটা শব্দ করে ভেঙে গেল। কয়েকটা কাঁচ মাটিতে পড়ল। কৌশিকীর যেন সেদিকে কোনো নজরই নেই। তিনি বললেন, কোন জনি থেকে তোর জন্ম? কি চাস তুই? তার শেষ কথাগুলো যেন ঘরের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। তারপর হঠাৎ করেই চুপ করে গেলেন তিনি। কাঁচের টুকরোগুলো মেঝে থেকে তুলে নিয়ে কাউকে কিছু না বলে রিজুর ঘর ছেড়ে বেরিয়ে এলেন। সোহম আর তমালও ওর পেছন পেছন বেরোলো। বসার ঘরে এসে সোহম জিজ্ঞেস করল, আপনার জন্য কফি বানিয়ে আনছি। সোহম রান্নাঘরের দিকে চলে গেল। তমাল রুদ্রাণীকে জিজ্ঞেস করল, আচ্ছা, আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করছি। আসলে এইসব ভূত প্রেত জ্যোতিষ এগুলো কোনোটাতেই আমার বিশ্বাস নেই। আমি সায়েন্সের স্টুডেন্ট। আমিও তো ফিজিক্সে পিএইচডি, কলেজে অধ্যাপনা করি। জ্যোতিষ তো আসলে পুরোটাই বিজ্ঞান। আর আলো থাকলে আঁধার যেমন থাকবে, তেমনি জীবন থাকলে ভূতও নিশ্চয়ই থাকবে। আপনি ফিজিক্স পড়ে এসব মানেন? ততক্ষণে সোহম চলে এসেছে। কৌশিকী ধোঁয়া ওঠা কাপটা হাতে নিয়ে বললেন, আমার মানা না মানার ওপর কি নির্ভর করছে বলুন তো? এই পৃথিবীর আনাচে কানাচে এত যে রহস্য, এত যে অদ্ভুত বিষয় রয়েছে, তার সব কি আমরা জানি? কিন্তু ম্যাম, একটা কথা, গতকাল রাত্রে আপনার দেওয়া ফুল ছুঁয়ে রিজু একটু ভালো আছে, এটা যেমন সত্যি, তেমনি এই পেশেন্টকে তো আর বাড়িতে রাখতে পারি না। এটাও তো একটা ব্যাপার। মানে রাত বিরেতে কিছু বাড়াবাড়ি হলে তখন কে সামলাবে? আপনারা ওকে হাসপাতালে দিতেই পারেন, শুধু ওর বিছানার চাদরটা আমাকে দেবেন। সোহম আর তমাল কৌশিকীর কথা শুনে অবাক হলেও মুখে কিছু বলল না। আচ্ছা, আমাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছিস তোরা? আমি তো প্রায় সেরেই উঠেছি, আর কিছুদিনের মধ্যেই একেবারে সুস্থ হয়ে যাব। তাছাড়া সামনের সপ্তাহে আমাদের কলকাতা ফিরতে হবে। রিজুর শরীরের পোড়া দাগগুলো অনেকটাই কমে গিয়েছে। একটু হাঁটাচলা করবার মতন অবস্থায় এসে সে প্রথমেই বেল ফুলের মালাটা নিজের ঘরের জানালা দিয়ে ফেলে দিতে দিতে বলল, যত সব আবর্জনা এনে ঘর ভরিয়েছিস তোরা। পাণ্ডব গুহায় সেদিন কি হয়েছিল তা তো বললি না তুই। শেষে কেমন করে তোর আঙুল পুড়েছিল? সবই নিয়তি। একটা অদ্ভুত দেখতে পাথরের টুকরো গুহার অন্ধকারে জ্বলজ্বল করছিল, ওটা ছুঁতেই। রিজু কথাটা শেষ করতে পারল না। সোহম আর তমাল দেখল ওর শরীরটা ইলেকট্রিক শক খাওয়ার মতো কাঁপছে। থরথর করে কাঁপতে কাঁপতে বেঁকানো স্বরে রিজু অদৃশ্য কাকে যেন উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আমি 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 আর কিছু বলবো না। আমার ভয় লাগছে। আমি আর কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। তমাল এগিয়ে গিয়ে চেপে ধরল রিজুকে। সোহম আর কিছু করতে না পেরে জলের জগটা ওর মাথায় ঢালতে ঢালতে গায়ত্রী মন্ত্র জপ করতে শুরু করল। তারপরই হঠাৎ রিজুর কাঁপুনি একদম থেমে গেল, যেন কিছুই হয়নি এরকমভাবে সে সোহমের দিকে তাকিয়ে বলল, এটা কি করলি? জামাটা কেন ভিজিয়ে দিলি? সোহম আর তমাল বিস্ময়ে রিজুর দিকে তাকিয়ে দেখল ওর চোখের মণি দুটোর রং রক্তের মতো লাল।
রিজুর ঘর থেকে আনা আয়নার টুকরোগুলোর ওপর মন্ত্রপুত জবা ফুল রাখলেন কৌশিকী। তারপর একটা করে সিঁদুরের টিপ পরিয়ে দিলেন। আয়নার টুকরোগুলোকে ঘিরে 5টা মোমবাতি জ্বালানো রয়েছে। আধার মাখানো ঘরটাকে দেখে মনে হচ্ছে যেন একটা কালো অরণ্য। কৌশিকী আজ কালো রঙের শাড়ি পরেছেন, কপালে কালো কাজলের টিকা। কাজল টানা চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন আগুনের শিখা। তার গলায় পড়া রুদ্রাক্ষ সামনে খুলে রাখলেন কৌশিকী। তারপর একটা মোমবাতি ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন। ঘরের আলো আরো কমে গেল। কৌশিকীর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। উনি নিবিষ্ট মনে ভাঙা আয়নার দিকে তাকিয়ে মন্ত্র পড়তে লাগলেন। তারপর চোখ দুটো বন্ধ করে মিনিট খানেক পরপর 4টে মোমবাতিতেই ফুঁ দিয়ে নিভিয়ে দিলেন। তারপর ভ্রু কুঁচকে কিছুক্ষণ বসে থাকলেন। মনে মনে ভাবলেন, তাহলে তিনি যা আশঙ্কা করছেন ঘটনাটা কি তাই? রাক্ষস জনি। ঠিক তখনই ওর মোবাইলটা ভাইব্রেট করে উঠল। সোহমের ফোন। কিছু খুব আলাদা, হয়তো অনেক প্রাচীন কোনো আত্মা, সে যেই হোক নিজেকে আড়াল করছে। কি করতে চায় জানাচ্ছে না, বুঝতে দিচ্ছে না। আর কদিন পরই শুক্লপক্ষ, তার আগেই যা করার করতে হবে। সোহম আর কৌশিকী আগের দিনের সেই কফি শপটায় বসে আছে। সোহম স্যান্ডউইচে একটা কামড় দিয়ে বলল, আমি তো ঘাবড়ে গিয়েছিলাম, আপনি ফোন ধরছিলেন না অনেকক্ষণ। কৌশিকী আজ পরেছেন একটা পেন্সিল স্কার্ট আর সঙ্গে ক্রপ টপ। তবে সোহম খেয়াল করল এমন বাহারি পোশাকের সঙ্গেও রুদ্রাক্ষের মালাটা তিনি গলায় পরে আছেন। কৌশিকীর চেহারায় একটা আবেদন যেমন আছে, তেমনি একটা আভিজাত্যও রয়েছে। চুলে একবার হাত চালিয়ে নিয়ে তিনি বললেন, আপনার ফ্ল্যাট থেকে আনা আয়নার টুকরোগুলো নিয়ে তখন বসেছিলাম, তাই ফোন ধরতে দেরি হলো। রিজুকে হাসপাতালে ভর্তি করে দিলাম আজ। তমালের কাকুও কিছুদিনের মধ্যে এখানে এসে পড়বেন। আমরা কিছুই বুঝতে পারছি না। এরকম চললে তো আর 2 দিনের মধ্যেই রিজুর বাড়িতেও জানাতে হবে। আপনি বলেছিলেন ওই বেলফুল 2 দিনের মতো কাজ করবে, কিন্তু আসল ব্যাপার হলো রিজু ওই ফুলের মালা ফেলে দিয়েছে। আমরা বুঝতে পারছি না আমাদের এখন ঠিক কী করা উচিত। কাল সন্ধেবেলা আমি যখন কলেজ থেকে ফিরছি তখনই অনুভব করেছিলাম যে মালাটা আর রিজুর সঙ্গে নেই। আজ ভোর রাতে আমি সাধনায় বসব। সাধনা করতে হবে ভীষণ নোংরা কাপড় পরে, নোংরা হয়ে, কারণ যে আমাকে ওই রাক্ষসের কথা জানাবে সে নরকের, তাই তার নোংরা পছন্দ। সোহম দেখল কৌশিকীর চোখটা যেন জ্বলে উঠেছে। আমি কি আপনার সাধনার সময় এখানে থাকতে পারি? নিশ্চয়ই পারেন, তবে একটা কথা, যা কিছু হয়ে যাক না কেন চোখ বন্ধ করবেন না, আর যে কোনো অবস্থাতেই আমার যোগে বাধা দেবেন না বা আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আর কোনো দিনই আপনি চোখে দেখতে পাবেন না। আপনার চোখের জ্যোতি শুষে নেবে ওই নরকের জীব। আচ্ছা, আপনি কি কিছু আন্দাজ করতে পারছেন? কারণ এই কদিনের ঘটনায় আমরা রীতিমতো ছিন্ন ভিন্ন হয়ে পড়েছি। আমাদের ছুটিও শেষ, কলকাতায় ফিরতেই হবে। যদিও অফিসে অ্যাপ্লাই করে আরও কিছুদিনের ছুটি নিয়েছি, তবুও তমাল তো রিজুর বাড়িতে কালই ফোন করে জানাবে বলছিল। ওকেও দোষ দেওয়া যায় না। রিজু হাসপাতালে যা শুরু করেছে। কৌশিকী আর সোহম বসে রয়েছে কৌশিকীর বাড়িতে। ঘড়ির কাঁটা আজ যেন ভীষণ অলস। রাত এখন 12টা।
একটু আগেই সোহম কৌশিকের বাড়িতে এসে পৌঁছেছে। আজ সকাল থেকেই কৌশিকী ভীষণ ব্যস্ত। এই রকম সাধনা বা পুজো থাকলে সাধারণত তিনি একাই করেন, তবে আজ তিনি সোহমকে তার সাধনা দেখার অনুমতি দিয়েছেন। সোহম দেখল কৌশিকী ভীষণ নোংরা একটা শাড়ি পরে আছেন। তার চেহারা দেখে মনে হচ্ছে কয়েকদিন স্নান করেননি। মাথার লম্বা চুল জট পাকানো অবস্থায় চূড়ো করে খোঁপা করা, কপালে লাল তিলক, চোখ দুটো ভাঁটার মতো ধিকি ধিকি জ্বলছে, যেন শ্মশানের শিখা। তিনি ফ্লাস্ক থেকে চা বের করে সোহমকে দিলেন। বাইরে ততক্ষণে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। কৌশিকী খানিকক্ষণ বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলেন। তারপর সোহমকে বললেন, দেখুন, রিজু শুধুমাত্র উপলক্ষ। সেই আত্মা কেন ওর ওপর আরোহণ করলো তা আমি এখনই বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি এই ব্রহ্মাণ্ডের সব কিছুই পরম করুণাময়ের সৃষ্ট। এবার আপনি বলবেন, তাহলে ভালোর সঙ্গে কেন তিনি খারাপ সৃষ্টি করলেন? এও তো বিজ্ঞান, ইকুয়াল টুর খেলা। যত খারাপ আছে ঠিক ততটাই ভালোও থাকতে হবে, তবে না ভারসাম্য মানে ব্যালেন্স বজায় থাকবে। খারাপ হলো সেই ভালোর মাপকাঠি। একটু চুপ করে উনি আবার বলতে শুরু করলেন, সাধনা হলো সুশৃঙ্খল এবং উৎসর্গীকৃত আধ্যাত্মিক অনুশীলন। এটি তন্ত্রের সঙ্গে মিলিত হলে একটি রূপান্তরিত যাত্রা তৈরি হয়। কুণ্ডলিনী জাগরণের মাধ্যমে সেই যাত্রার সূচনা হয়। সৃষ্টি, স্থিতি ও লয়, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর হলেন তন্ত্রের মূল আধার। আমরা সেই আত্মার খোঁজ করব, জানব কেন সে পাতালের গভীর অন্ধকার থেকে উঠে এসেছে। এত এত অযুত আত্মার মধ্যে তার মূল উদ্দেশ্য জানা খুব সহজ হবে বলে মনে হয় না, বিশেষ করে সেই আত্মা যখন নিজেকে গোপন করতে চায়। কথা শেষ করে কৌশিকী উঠে পড়লেন। সোহমের উত্তেজনা যেন হঠাৎই বেড়ে গেল। সে কৌশিকীকে বলল, ম্যাম, আমি কিছু বুঝতে পারছি না। রিজু হাসপাতালে আজকে আমায় একটা অদ্ভুত কথা বলল। সেটা কি আপনাকে উদ্দেশ্য করে বলেছিল? সে বুঝতে পেরেছে, তার খোঁজ আমি শুরু করে দিয়েছি। আজকে সে হাসপাতাল তছনছ করবে, আমার কাছে আসতে চাইবে। লুকিয়ে থাকার শেষ মরিয়া চেষ্টা সে করবে। কথাটা শুনে সোহমের গায়ে কাঁটা দিয়ে উঠল। কৌশিকী কেমন করে বাড়ি বসে জানতে পারলেন যে ঠিক এই কথাগুলোই আজ বিকেলে রিজু হাসপাতালে তমালকে বলেছে? সোহমের বিষয় কৌশিকীর চোখ এড়ালো না। তিনি বললেন, আমি জানি সোহম, আপনি যাকে আপনার বন্ধু রিজু ভাবছেন সে আসলে ওই আত্মার হাতে বন্দি। আজ রাতেই তার লুকোচুরি খেল খতম করব আমি। ডক্টর, 3 তলার 4 নম্বর ঘরের পেশেন্টের শরীরটা হঠাৎ করেই খুব খারাপ করছে, কেমন যেন খিঁচুনি মতো হচ্ছে। আপনি কি একবার আসবেন? নার্সের ফোনে অন ডিউটি ডক্টর একটু দমে গেলেন। তিনি চট করে কম্পিউটার স্ক্রিনে পেশেন্টের কেস হিস্ট্রি বের করলেন। নাম রিজু সেন, বয়স 26, সারা গায়ে পোড়া দাগ নিয়ে 2 দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছে। বাকি সব কিছু তো রিপোর্টে নর্মাল লেখা। তাহলে রাত 2টোয় শরীরে খিঁচুনি আসার কারণ কি? ডাক্তার সিট ছেড়ে উঠে পড়লেন। পাশের ওয়ার্ডের ডাক্তারকেও ডেকে নিলেন। ঠিক বোঝা যাচ্ছে না রিজুর সমস্যাটা কি। দুজন ডাক্তার যখন রিজুর ঘরে এলেন তখন রিজুর হাত পা দুটোই অস্বাভাবিকভাবে বেঁকে গিয়েছে। মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে। চোখ দুটো দেখে মনে হচ্ছে কেউ যেন অদৃশ্য সাঁড়াশি দিয়ে টেনে বের করে নিতে চাইছে। রিজুর মুখ থেকে একটানা গো গো শব্দ বেরিয়ে আসছে।
ডাক্তারের মনে হলো এই শব্দের উৎস রোগীর গলা নয়, তারও গভীর কোনো খাদ থেকে যেন বেরিয়ে আসছে। নার্স, পেশেন্টের হার্টবিট বেড়েই চলেছে, ওকে এক্ষুনি সেডেটিভ ইঞ্জেকশন দিতে হবে। চ্যানেলটা কোথায়? কথাটা ঘরে নার্সকে বলা হলেও উত্তর দিল রিজু। আমাকে তোরা কোনো ওষুধ দিবি না, আর দূর হয়ে যা তোরা, না হলে ওই মেয়েটার সঙ্গে আজ তোদেরও খতম করে দেব আমি। শরীরের সব রক্ত শুষে নেব। রিজুর রক্ত জল করা হাসির শব্দে দুজন ডাক্তার ক্ষণিকের জন্য হলেও শিউরে উঠলেন। এসব কি হচ্ছে? তবে তাদের আর কিছু ভাববার অবকাশ না দিয়ে রিজু হসপিটালের বেড থেকে এক লাফ দিয়ে উঠে দরজার কাছে চলে এলো। ততক্ষণে ফ্লোরের সমস্ত নার্স ডাক্তার ওর ঘরের সামনে এসে জড়ো হয়েছেন। সেই ভিড়ে কিছু রোগীও রয়েছেন। তাদের আতঙ্কিত দৃষ্টির সামনে ডাক্তাররা অসহায় বোধ করতে লাগলেন। এক্ষুনি সিকিউরিটি ডাকুন সিস্টার, একে এক্ষুনি কড়া সেডেটিভ দিতে হবে, কুইক। এই কথা বলা মাত্রই সকলে দেখল রিজু সবাইকে টপকে বারান্দা পেরিয়ে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামার জন্য লাফ দিল। আর তখনই একজন ডাক্তার কাল বিলম্ব না করে রিজুকে জাপটে ধরলেন। সিকিউরিটিরা ততক্ষণে চলে এসেছে। 5 জন মিলে বেশ কিছুক্ষণ টানাটানির পর রিজুকে যখন বিছানায় ফেরত নিয়ে আসা হলো, তখন সবার গলদঘর্ম অবস্থা। রিজু তখনও গজরাতে গজরাতে বলে চলেছে, ওই মেয়েটাকে আমি ভাগ ভাগ করে কেটে ফেলব। আমি যেমন জুড়তে জানি তেমন কাটতেও পারি। আমায় তোরা ছেড়ে দে, ছেড়ে দে আমায় তোরা। ডাক্তার রিজুর হাতের চ্যানেলে কোনো রকমে ইঞ্জেকশন দিয়ে দিলেন। কিছুক্ষণ পরেই রিজু ঝিমিয়ে পড়ল। চারিদিকে যেন মনে হচ্ছে শ্মশানের স্তব্ধতা, যেন মনে হচ্ছে পৃথিবী এই সময়ে এসে থমকে গেছে। সোহমের পঞ্চেন্দ্রিয় আরও সজাগ হয়ে উঠল। মন বলছে এবার কিছু হবে। সে কৌশিকীর দিকে তাকালো। তিনি তখন রিজুর বিছানার চাদরে লাল সিঁদুর দিয়ে কি সমস্ত যেন আঁকছেন আর বিড়বিড় করে কি সব দুর্বোধ্য ভাষায় মন্ত্র পড়ছেন। ঘরের আলো নেভানো, দূরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে। সোহমের মনে হলো সেই দুর্বল আলোর শিখাটাও যেন কি এক অজানা কারণে ভয়ে ক্রমাগত কাঁপছে। যে কোনো সময় আগুনের গরমটুকু উপেক্ষা করে নিঃসীম অন্ধকারের মধ্যে ঢলে পড়বে। ওর মনে হচ্ছিল ও কোনো ভৌতিক সিনেমার সেটে বসে আছে। এসব ভাবতে ভাবতেই সোহমের হঠাৎ মনে হলো তার সেল ফোনটা এরোপ্লেন মোডে রাখা আছে। হাসপাতাল থেকে রিজুর কোনো এমার্জেন্সি হলে সে খবর পর্যন্ত পাবে না। তোমাল হয়তো ঠিকই বলেছিল, কোনো কিছু না দেখে শুনে কৌশিকীর ওপর ভরসা করাটা বোধহয় ঠিক হলো না। এই সময় কৌশিকীর কণ্ঠস্বর সোহমের কানে এলো। ভাবনার জাল ছিঁড়ে সে কৌশিকীর দিকে তাকালো। দেখল এইটুকু সময়ের মধ্যেই তার পুরো মুখ অসম্ভব লাল হয়ে উঠেছে। কৌশিকী বললেন, তন্ত্রে বিশ্বাস না থাকলে এখনো সময় আছে, বেরিয়ে চলে যান এখান থেকে। আমি রাগ করব না, এটাই স্বাভাবিক। না না, আসলে একটু দোটানায় ছিলাম। আমি আছি আপনার সঙ্গে, আপনি শুরু করুন ম্যাম। সোহমের মনে হলো কথাটা শোনার সঙ্গে সঙ্গে কৌশিকী যেন মনে মনে একটা অন্য কোনো জগতে নিজেকে দ্রুত মিশিয়ে দিতে চাইলেন। তার চোখ বন্ধ, তবে মণিগুলো সমানে এদিক ওদিক নড়ছে। তিনি তার সামনে রাখা রিজুর ব্যবহৃত চাদরটাকে দুহাতের মধ্যে আঁকড়ে ধরলেন। সোহম ঘরে টাঙানো ঘড়িটার দিকে তাকালো। প্রায় অন্ধকার ঘর, তার উপর ঘরে ছেয়ে রয়েছে ধুনোর ধোঁয়া।
সোহমের মনে হলো এখন রাত 2টো বাজে। তবে ঘড়ির কথা তার মনে আর বেশিক্ষণ স্থায়ী হতে পারল না। কৌশিকীর গলার মন্দ্র কণ্ঠে সোহম তাকালো কৌশিকীর দিকে। উনি ঘরের প্রদীপটার দিকে পিঠ করে বসে আছেন, অর্থাৎ প্রদীপটা কৌশিকীর পেছনে, তাই সোহম তার মুখ দেখতে পাচ্ছে না। এই মুহূর্তে ওকে দেখে মনে হচ্ছে একটা কালো অবয়ব, যিনি আঙুলে অদ্ভুত মুদ্রা সহযোগে পদ্মাসনে বসে দুর্বোধ্য ভাষায় একটানা তিনি কিছু মন্ত্রপাঠ করছেন। এখন তার বাঁ হাঁটুর নিচে রয়েছে চাদরটা। সোহমের মনে হলো কৌশিকীর মাথার ঝাঁকড়া চুল যেন সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সেই কালো ঘন চুল ঢেকে দিচ্ছে কৌশিকীর মুখ, পিঠ। এইভাবে বেশ কিছুক্ষণ কাটল। সোহম দেখল কৌশিকী একটু একটু করে দুলতে শুরু করেছেন, কিন্তু তিনি দুলছেন একটা নির্দিষ্ট লয়ে, সঙ্গে মাথাও ঝাঁকাচ্ছেন। সোহম শুনতে পেল মন্ত্রের মধ্যে তিনি কয়েকবার যোগিনী শব্দটা ব্যবহার করলেন। তারপর এক সময় কৌশিকী চোখ খুললেন। তার সামনে রাখা জল ভর্তি পিতলের গামলার মতো চ্যাপটা ছড়ানো পাত্রটার মধ্যে একটা জবা ফুল রাখলেন। সোহমের মনে হলো ফুলটা জলে পড়ার সঙ্গে সঙ্গে যেন আকারে বড় হতে শুরু করল। ঘরে অপ্রতুল আলো, সঙ্গে ধুনো। সোহম চোখ কুঁচকে ভালো করে তাকিয়ে রইল পাত্রটার দিকে। কৌশিকী মন্ত্রপাঠ অব্যাহত রেখে আরও একটা রক্ত জবা ফেলে দিলেন জলের মধ্যে। এতক্ষণ সোহম খেয়াল করেনি, কিন্তু এবার অনুভব করল ঘরের বাতাস যেন ক্রমশ কমে আসছে। সেই সঙ্গে কৌশিকীর গলার আওয়াজও দ্রুত কমে এলো। সোহমের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কে যেন ওর গলা ধীরে ধীরে চেপে ধরছে। ওদিকে ঘরের আলো, অর্থাৎ একমাত্র প্রদীপটাও দপদপ করতে করতে একসময় নিভে গেল। ঘরে নিশ্চিদ্র অন্ধকার। এখন কৌশিকীর মন্ত্রোচ্চারণে গম গম করছে অন্ধকার ঘর। সোহমের মনে হলো তার বুক আর গলায় বড় বড় দুটো হাত ক্রমশ চেপে বসছে। সোহম শ্বাস নিতে না পেরে প্রায় চোখ বন্ধ করে ফেলেছিল। তখনই মনে পড়ল কৌশিকীর সাবধান বাণী, যা কিছু হয়ে যাক না কেন চোখ বন্ধ করবেন না। নিজের অজান্তেই সোহমের গলা দিয়ে অদ্ভুত গোঁ গোঁ শব্দ বেরোতে শুরু করল। এইরকম কয়েক সেকেন্ড চলার পর আচমকা অন্ধকারের মধ্যে ভেসে উঠল কৌশিকীর মুখ। তার বাঁ হাতের তর্জনীতে আগুন জ্বলছে। কৌশিকীকে দেখে সোহম চমকে গেল। ওর চোখ দুটো পুরো সাদা, সেখানে মনির লেশ মাত্র নেই। তবে সেখানে কাঁচের মতো একটা পর্দা রয়েছে, আর সেই পর্দার ওপারে জিভ লক লক করছে একটা বিভৎস মুখ। সোহম চোখ দুটো বিস্ফারিত করে কৌশিকীর চোখের দিকে তাকালো। তারপর ওর আর কিছু মনে নেই। শুধু জ্ঞান হারানোর আগের মুহূর্তে ও শুনতে পেল একটা অসহ্য খসখসে স্বর। সেই স্বর ক্ষণক্ষণে গলায় বলল, পঞ্চভূত। সোহম চোখ খুলে দেখল ও কৌশিকীর সেই ঘরে শুয়ে আছে। সকালের ঝলমলে রোদ যেন আদুরে বিড়ালের মতো খেলা করছে ঘরের আনাচে কানাচে। গতকাল রাতের বিভৎসতার লেশ মাত্র নেই। সামনে উদ্গ্রীব মুখ নিয়ে তমাল বসে। সে শূন্য দৃষ্টিতে তাকালো তমালের দিকে। ওর মনে হলো ও অনেক দিন ধরে এই রকম করেই শুয়ে আছে। চোখের পাতায় ভারী কিছু যেন চাপানো। সারা শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি। আবার চোখ বুজে ফেলল সোহম। যাক,
শেষ পর্যন্ত ক্লান্তিহরণ জড়িবুটি কাজে দিল। তমাল, আপনি আপনার বন্ধুকে একটু গরম দুধ খাওয়ান, ততক্ষণে আমি কলেজের পরীক্ষার কতগুলো খাতা দেখে নিই। আমার হিসাব বলছে সোহম আজকের মধ্যেই পুরো চাঙ্গা হয়ে যাবেন। কৌশিকী এমন করে কথাগুলো বললেন যে তমালের মনে হলো সোহমের যেন কোনো সাধারণ জ্বর হয়েছিল। কৌশিকী ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তমাল বিরক্তি গলায় বলে উঠল, একা আরামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। রিজুকে নিয়ে নাকানে চোবানি খাচ্ছিলাম, এবার তুইও। ওদিকে রিজুর বাড়িতে খবর দেওয়া হয়েছে কাল পরশুর মধ্যেই ওর বাবা মধ্যপ্রদেশে এসে পড়বেন। এখন তো তোর যা অবস্থা দেখছি, একেবারে তোদের দুজনের বাড়িতেই একসঙ্গে খবর দিলেই ভালো হতো। আমি একা আর কত দিকে সামলাবো বলতো? ভাই, তুই তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। কৌশিকী বললেন আমি আজকের মধ্যে সুস্থ হয়ে যাব। তুই রিজুর খবর দে। তমাল একটা বাটিতে অল্প দুধ ঢালতে ঢালতে বলল, গতকাল রাতে রিজু কেন যে এরকম পাগলের মতো আচরণ করেছিল কে জানে। বারবার বলছিল আমি যেমন জুড়তে পারি তেমন কাটতেও পারি। সিস্টার বললেন ওর ওই রোগাভোগা শরীরে কাল রাতে নাকি 10টা হাতির বল এসে গিয়েছিল। আবার আজ সকাল থেকে ও আগের মতো নেতিয়ে পড়েছে। হাতের পোড়া দাগ অনেক বেড়ে গেছে। আমি সত্যি জানি না ছেলেটার কি হবে। সোহম ততক্ষণে বিছানায় উঠে বসেছে। শরীর এখনো পুরো ঠিক না হলেও সোহম বুঝতে পারছিল আগামীকালের মধ্যে ও পুরো ফিট হয়ে যাবে। তমাল ওর দিকে দুধের বাটি এগিয়ে দিতে দিতে বলল, তুই তো ধীরে ধীরে কৌশিকীর অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠলি দেখছি। এমন ধারণার কারণটা জানতে পারি? তমাল হাতের ইশারায় ওর গলায় পড়ে থাকা রুদ্রাক্ষের দিকে ইঙ্গিত করল। সেটা দেখেই সোহমের গতকাল রাতে কৌশিকীর চোখের মধ্যে দেখা সেই ভয়ঙ্কর অবয়বটার কথা মনে পড়ে গেল। শিউরে উঠতে গিয়েও নিজেকে সামলে নিল সে। তমালকে এ বিষয়ে কিছু জানানো যাবে না। ও মনে মনে ঠিক করল গত রাতের সেই ঘটনার কথা কৌশিকীকে জিজ্ঞেস করতে হবে। সোহম, আমি উঠি রে এখন। তুই কখন ফ্ল্যাটে ফিরবি? আমি আর একটু পরেই বেরোবো। রিজুকে হসপিটালে দেখে একেবারে ফ্ল্যাটে ফিরবো। তমাল চলে গেল। সোহম ঘরের মধ্যে চুপ করে বসে রইল। দিনের এমন ঝলমলে আলো দেখে বোঝার উপায় নেই যে গতকাল রাতে এই ঘরে কি রোমহর্ষক ঘটনা ঘটে গেছে। ওর মনে পড়ল কৌশিকী বলেছিল কালো আর সাদা মুদ্রার দুটো পিঠ অন্ধকার আলোর ভারসাম্য বজায় রাখে। তাই এই ব্রহ্মাণ্ডে আলো যেমন আছে তেমনি আঁধারও আছে। ছত্তরপুরের ঘটনাগুলো সোহম পরপর ভাবছিল কেমন অদ্ভুতভাবে তারা এই সমস্যার মধ্যে জড়িয়ে গেল। ঘুরতে এসে এ কেমন বিপদের মধ্যে পড়ল তারা। সোহমের চিন্তার জাল ছিঁড়ল কৌশিকীর গলার শব্দে। সামনে তাকিয়ে দেখল কখন কৌশিকী যেন ওর সামনে এসে দাঁড়িয়েছেন। সদ্য স্নাত ভিজে চুলে নরম লাবণ্য যেন টুপিয়ে টুপিয়ে ছুঁয়ে যাচ্ছে তার চোখ মুখ। সকালের আলোয় কৌশিকীকে দেখে সোহমের মনে হলো উনি একমাত্র জানেন তাদের এই ভয়ঙ্কর অবস্থার সমাধান সূত্র। কি একটা বলতে গেল সোহম, কিন্তু তার আগেই কৌশিকী ওকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। তারপর মৃদু হেসে বললেন তিনি জানেন সোহমের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, কিন্তু যেহেতু ওর দুর্বলতা এখনো কাটেনি তাই কান্তিহরণটা আর একবার দুপুরের দিকে খেতে হবে। সোহম বলল, আমি আর একটু পরেই বেরোবো। রিজুকে হসপিটালে দেখে একেবারে ফ্ল্যাটে ফিরবো। কৌশিকী ততক্ষণে একটা চেয়ার টেনে নিয়ে সোহমের সামনে বসেছেন। আপনার বন্ধু রিজু তো আর সেই রিজু নেই। ওর মধ্যে আশ্রয় নিয়েছে একটা প্রাগৈতিহাসিক রাক্ষসী। সে এখন ওকে চালনা করছে। কাল রাতে সাধনার সময় আপনার চোখের মনির জায়গায় একটা ভয়ঙ্কর অবয়ব দেখেছিলাম। সেটি তখনই আমার মূল সাধনা শেষ হয়ে গিয়েছিল, কারণ যে আত্মাকে আমি পাতাল থেকে আহ্বান করেছিলাম
সে জল থেকে বেরিয়ে আমার চোখে আশ্রয় নিয়েছিল। ওরা সাধারণত এরকমই করে, কেউ চুলে, কেউ চোখে, নাকে, আবার কানেও আশ্রয় নেয়। ওদেরকে আমি মন্ত্রের জালে জড়িয়ে রাখি। এই আত্মাটি প্রথমে আমার চুলে আশ্রয় নিয়েছিল। সোহম এক মুহূর্তের জন্য আনমনা হলো। সেই জন্যই বুঝি কৌশিকের চুলগুলো সাধনার সময় ওই রকম বড় হয়ে যাচ্ছিল। তারপর আবার কৌশিকীর কথায় মন দিল সে। সেই আত্মাকে চোখে ধারণ করা দরকার ছিল, না হলে চাক্ষুষ দেখতে পেতাম না রিজুর সমস্যা। কিন্তু ওই রকম একটা ভয়ঙ্কর চেহারাকে আপনি নিজের চোখে কেমন করে ধারণ করলেন? উফ, আমার তো এই দিনের আলোতেও ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে। এই সবই তন্ত্রের অংশ। রিজুর কথায় আসি এবার। ছেলেটা অকারণে এই সমস্যার মধ্যে পড়ে গেছে। কৌশিকী বলছেন। সোহম উৎসুক হয়ে কৌশিকীর দিকে তাকালো। বুঝতে পারল এবার তিনি সেই রাক্ষসীর বিষয়ে সোহমকে জানাবেন। কাকু, বিশ্বাস করুন, আমি আর সোহম এই বিষয়ে কিছুই জানি না। রিজুর এইরকম অবস্থার জন্য আমরা নিজেদের বারবার দোষ দিয়েছি। ও কদিন আগে হসপিটালে ভর্তি হয়েছিল গায়ে জ্বালা পোড়া নিয়ে, কিন্তু এখন তো তার সঙ্গে আরও কিছু সমস্যা যোগ হয়েছে। এই রহস্যের কোনো কুল কিনারা আমরা করতে পারছি না কাকু। আমরা আমরা ভীষণ অসহায় হয়ে পড়ছি। তমাল রিজুর বাবাকে নিয়ে হসপিটাল চত্বরে দাঁড়িয়ে যখন এই কথাগুলো বলছে, তখন বিকেলের শেষ আলো যেন মিহি গুঁড়োর মতো আকাশের গায়ে ছড়িয়ে দিচ্ছে রাতের অন্ধকারকে। রিজুর বাবার অসহায় দৃষ্টির সামনে নিজেকে বড় ছোট মনে হচ্ছিল তমালের। গতকাল রাতে রিজু হসপিটালে যে পাগলামিটা করেছে তার জন্য ডাক্তাররা আবার কতকগুলো টেস্ট দিয়েছেন। তমালের আর ভালো লাগছে না, মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যায়। তার ওপর সোহমের এখনো কোনো পাত্তা নেই। মনে মনে ওর ওপর বিরক্ত হয়ে উঠল তমাল। আর ঠিক তখনই কোথা থেকে যেন সোহম এসে উপস্থিত হলো। এতক্ষণ কোথায় ছিলি সোহম? তোর শরীর এখন কেমন আছে? হ্যাঁ, শরীর এখন ঠিক আছে। আচ্ছা, তোরা কি রিজুকে দেখতে গিয়েছিলি? সোহমের প্রশ্নের উত্তরে তমাল চুপ করে রইল। রিজুর বাবা মানসবাবু বললেন, রিজু নাকি বলে দিয়েছে ও কারোর সঙ্গে কোনো কথা বলতে চায় না, দেখাও করতে চায় না। ওকে নাকি জোর করে হসপিটালে আটকে রাখা হয়েছে। সোহম মনে মনে ভাবল, কৌশিকীর কথাই তাহলে ঠিক, তবে সেটা মুখে জানালো না। আরও একটু পর্যবেক্ষণ করতে হবে। সে বলল, রিজু তো ফুল ভালোবাসে, তাই একটা ফুলের বুকে ওকে উপহার দেওয়ার জন্য পাঠিয়েছি। কাকু, আপনি আজই ছতরপুরে এসেছেন, আপনি বিশ্রাম করুন। আমি আর তমাল বরং দেখি রিজু আমাদের সঙ্গে দেখা করে কিনা। আসলে পরপর এইসব ঘটনায় ও বোধহয় একটু মুষড়ে পড়েছে, তাই এই সমস্ত বলছে। দেখো বাবা, তোমরা, ও তো খুব হাসি খুশি ছেলে, এমন কেন হলো জানি না। সোহম, কাকুর সামনে আর তোকে জিজ্ঞেস করিনি, কৌশিকী ম্যাম তোকে কি বললেন? আজ একটু পরেই সব জানতে পারবি। কে পাঠিয়েছে এগুলো? কে পাঠিয়েছে এগুলো? আমি সব জানি। ষড়যন্ত্র শুরু করেছিস তোরা। কৌশিকী মেয়েটাকে পাই একবার হাতের নাগালে, তারপর দেখছি আমি এই ফুল কেন দিয়েছিস আমাকে। আমি সব বুঝতে পারছি, সব। তমাল বুঝতে পারছে না এমন জলজ্যান্ত মানুষের গলা থেকে কেমন করে এমন ধাতব শব্দ বের হয়। ওর পাশে দাঁড়িয়ে সোহম কিন্তু নির্বিকারভাবে রিজুকে দেখছে। ওরা দুজনে কেবিনের জানালার বাইরে, ভেতরে বেডে শুয়ে রিজু সোহমের পাঠানো ফুলগুলোকে ছোঁয়ার সঙ্গে সঙ্গে এই রকম করে কথা বলা শুরু করেছে। একটু পরে সোহম তমালকে বলল, কি এবার বিশ্বাস হলো তো কৌশিকী ম্যামের কথা? দেখ তমাল, ডক্টররা এত কিছুর পরেও রিজুর আসলে কি হয়েছে সেটা ধরতেই পারছিলেন না, অন্তত এখনো পর্যন্ত তা পারেননি।
কিন্তু কৌশিকী ম্যাম প্রথম থেকেই বলে আসছিলেন যে রিজুর ওপর কোনো বাজে আত্মা ভর করেছে। এই ফুলগুলোর মধ্যে একটা ফুল কৌশিকী ম্যামের মন্ত্রপুত। দেখ, রিজু ঠিক সেই ফুলটাকেই তুলে ফেলে দিয়েছে। তমাল অবাক বিস্ময়ে দেখল রিজু এত বড় ফুলের বুকের মধ্যে থেকে ঠিক খুঁজে খুঁজে একটা সূর্যমুখী ফুল বের করে হসপিটালের মেঝেতে ফেলে দিয়েছে। সোহমের হাত দুটো ধরে সে বলল, আমি সব কিচ্ছু জানি না রে। আমাদের বন্ধু রিজুকে ফিরিয়ে আনবার জন্য যা করার আমি করব সোহম। হ্যাঁ, ঠিক তাই। রিজুর জন্য আমরা সব কিছু করব। আমরা এই কদিনে এইটুকু বুঝেছি যে রিজুর সমস্যাটা বেশ গভীরে। আপনি বলেছিলেন বিশ্বাস করতে, পূর্ণ সমর্পণ করতে। আমরা দুজন আপনার কাছে এসেছি ম্যাম। আমাদের বন্ধুকে ফিরিয়ে আনুন প্লিজ। আমরা সেই পরম ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করছি, তার সঙ্গে অন্ধকারকে মেনে নিচ্ছি ম্যাম। আমরা যে কোনো মূল্যে রিজুকে ফিরে পেতে চাই। বলুন বলুন আমাদের কি করতে হবে? কৌশিকী নিজের বাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন। বিকেলের মজে যাওয়া হলুদ রং যেন আদ্যপান্ত লেপে রয়েছে প্রকৃতির গায়ে। সেদিকে তাকিয়ে কৌশিকী বললেন, পৃথিবীতে কনস্ট্যান্ট হলো সময়, অর্থাৎ আমরা যাকে বলি কাল। এই কালের নিয়মে পৃথিবী তথা ব্রহ্মাণ্ডে ঘটে চলেছে একের পর এক ঘটনা। মহাভারত, যাকে আমরা মহাকাব্য বলে জানি, তা আসলে ঘটেছিল। আর সেই 1000 বছরের পুরনো ঘটনা কালের খেয়ালে আটকে গেছে বর্তমান সময়ের জালে। তমাল অবাক বিস্ময়ে কৌশিকীর দিকে তাকালো। কৌশিকী ম্যাম আমাকে রাক্ষসীর বিষয়টি বলেছেন। সত্যি খুবই ভয়াল এবং অদ্ভুত ঘটনা। হ্যাঁ সোহাম, আমার এতদিনের তন্ত্র সাধনায় আমি এই রকম ঘটনা কখনো পাইনি। কে এই রাক্ষসী? তার কি উদ্দেশ্য? আর মহাভারতের গল্পের সঙ্গে এই রাক্ষসীরই বা কেমন যোগাযোগ? বলুন ম্যাম, এইটা তো মনে হচ্ছে একটা গভীর রহস্য। হ্যাঁ, যে কেউ এই ঘটনা জানলে অবাকই হবেন। মহাভারতের ঘটনাবহুল গল্পের মধ্যে একটা নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, মগধের রাজা জরাসন্ধ। হ্যাঁ, জরাসন্ধ একজন বড় বীর ছিলেন। তার জন্মবৃত্তান্ত তো অদ্ভুত ছিল। মহাভারতের বর্ণনা অনুসারে জরাসন্ধের পিতা ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথের 2 জন রানীর কেউই সন্তান ধারণ করতে পারছিলেন না। তারা ছিলেন 2 যমজ বোন। রাজা তাদের দুজনকেই সমান ভালোবাসতেন। চিন্তান্বিত বৃহদ্রথ একদিন ঋষি চন্দ্র কৌশিকের কাছে গেলেন। পিতা হতে না পারার জন্য তীব্র আক্ষেপ জানালেন। ঋষি তখন দয়াপরবশ হয়ে রাজাকে একটি মন্ত্রপুত আম দিলেন। বললেন, এই আম বৃহদ্রথের স্ত্রীকে খাওয়ালে সেই স্ত্রী গর্ভবতী হবেন। আর ঠিক এখানেই রাজা একটা মস্ত ভুল করে বসলেন। বাকিটা আপনিই বলুন ম্যাডাম। রাজা যেহেতু 2 রানীকে সমান ভালোবাসতেন, তাই তিনি আমটা দুভাগ করে 2 জন রানীকেই খাওয়ালেন। যথাসময়ে রানী দুজনের গর্ভে সন্তান এলো। রাজা তো ভীষণ খুশি। কিন্তু সন্তানের জন্মের পর দেখা গেল আসলে 2 রানী 2টি অর্ধেক বাচ্চার জন্ম দিয়েছেন। শেষ পর্যন্ত রাজার আদেশে 2টি অর্ধেক বাচ্চার নির্বাসন হলো। দাইরা বাচ্চাটিকে জঙ্গলে ফেলে দিল। সেই জঙ্গলে ছিল জরা নামের এক রাক্ষসী। সে বাচ্চাটিকে দেখেই চিনতে পারল বাচ্চার পিতাকে। জরা ছিল কামরূপিণী রাক্ষসী, অর্থাৎ সে যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারত। সেই বাচ্চাটাকে সুন্দর করে জুড়ল। তারপর তাকে রাজবাড়িতে রাজার কাছে নিয়ে গেল। রাজা তো তার সন্তানকে সুস্থ সবল দেখে যার বর্ণাই খুশি। তিনি জরাকে ধন্যবাদ দিলেন। তখন জরা রাজাকে বলেছিল তিনি রাজা বৃহদ্রথের রাজপুরীতে গৃহলক্ষ্মী রূপে দীর্ঘকাল পুজো পেয়ে এসেছেন। সেই জন্যেই তুষ্ট হয়ে জরা রাজার ছেলেকে সুস্থ করে তাকে ফিরিয়ে দিলেন। সেই পুত্রের নাম জরাসন্ধ। তো এই গল্পের সঙ্গে রিজুর কি কানেকশন?
মহাভারতে জরা সম্বন্ধে এর বেশি আর কিছু জানা যায় না। এই সমস্ত আত্মাদের সেই অর্থে কোনো রূপান্তর হয় না, এরা অযুত বছর ধরে একইভাবে থেকে যায়। জরা পাণ্ডব গুহার মধ্যে ওই জায়গায় আশ্রয় নিয়েছিল। তার বাসনা হয়েছিল সে জরাসন্ধকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনবে। হ্যাঁ, জরাসন্ধকে তো শেষ পর্যন্ত ভীম হত্যা করেছিল। জরাসন্ধের শরীরকে যতবার চিরে ফেলে দিচ্ছিল ততবার তার শরীর কি এক অজানা উপায়ে আবার নতুন করে জুড়ে যাচ্ছিল। শেষে কৃষ্ণের পরামর্শে ভীম জরাসন্ধকে চিরে ডান দিকের অংশ বাঁদিকে আর বাঁদিকেরটা ডান দিকে ফেললেন। তখন জরাসন্ধ আর নিজেকে আগের মতো জোড়া দিতে পারেনি, সেখানেই তার সমাপ্তি ঘটেছিল। এসবই আমরা মহাভারতে পড়েছি। আসলে জরাসন্ধকে মাতৃস্নেহে ওইভাবে জুড়ে দিচ্ছিল স্বয়ং জরা, কিন্তু প্রবল প্রতাপান্বিত ভীমের কাছে শেষ পর্যন্ত জরা হেরে যায়। তারপর কেটে গেছে বহু বহু হাজার বছর, মানুষের মন থেকে মুছে গেছে জরা ও জরাসন্ধ, কিন্তু এই পৃথিবীর কোনো লুকোনো পরতে সকলের অলক্ষ্যে জরা ছিল। পঞ্চপাণ্ডব গুহার মধ্যের কোনো পুরনো খাঁজে ছড়ানো ছিল তার অস্তিত্বের ক্ষীণ রেখা। জরা জরা কেন ফিরল? আর রিজুকেই বা কেন এইসবের মধ্যে জড়ালো? আর তাছাড়া তমাল ওর কথা শেষ করতে পারল না। মোবাইলটা শব্দ করে বেজে উঠল। হসপিটালের ফোন। আমি তো এই সমস্যা থেকে বেরোবার কোনো উপায় দেখছি না। এ যেন ফাঁসের মতো আরও আষ্টে পৃষ্ঠে আমাদের জড়িয়ে ধরেছে। আমাদের বন্ধু রিজু, এই হাসি খুশি ছেলেটার কত সহ্য করবে? হসপিটালে গিয়ে দেখলাম দোতলা থেকে নিচে লাফ দেওয়ার জন্য ওর পায়ের হাড় ভেঙে গিয়েছে। ডাক্তাররা বললেন এই হাড় ভেঙে গেলে মানুষ আর পায়ের উপর ভর দিয়ে উঠে দাঁড়াতে পারে না। অথচ রিজু নাকি তবুও অত ওপর থেকে পড়ে যাওয়ার পরই খোঁড়াতে খোঁড়াতে হাঁটছিল। ও যে ওই রকম আচমকা হসপিটালের দোতলা থেকে নিচের লনে ঝাঁপ দেবে তা তো কেউ বুঝতেও পারেনি। তার আগে নাকি সারা রাত প্রলাপ বকেছে। ওকে দেখে চেনারও উপায় নেই। কদিনের ব্যবধানে যেন একটা কঙ্কাল মতো হয়ে গেছে। তমালের কাছে যখন হাসপাতাল থেকে ফোন এলো আমরা তো বিশ্বাসই করতে পারিনি। গত দুদিন পুরো স্বাভাবিক ছিল ওর কথাবার্তা। আমি শুধু চিন্তা করছি রিজুর নিজের মনের প্রতিরোধ ক্ষমতা কতটা। সে জরার মতো এইরকম শক্তিশালী দুরাত্মাকে এতদিন ধরে নিজের মধ্যে আটকে রেখেছে। তবে ওকে আর এই শরীরের যন্ত্রণা সহ্য করতে হবে না। শুক্লপক্ষ শুরু হয়ে গিয়েছে। আমরা আজ রাতেই জরাকে নিষ্ক্রিয় করে ফেলব। তমাল, আর কতক্ষণ লাগবে? ঘড়ির দিকে তাকালো তমাল। স্মার্ট ওয়াচের সময় বলছে রাত 11টা। ওদের গাড়িটা কালো সাপের মতো রাস্তা চিরে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে। তমালের মনে হলো রাস্তাটা বুঝি এই ছোট্ট গাড়িটাকে গিলে ফেলবে। কৌশিকের দিকে তাকালো একবার। আজ কৌশিকী পরেছেন সাদা রঙের শাড়ি, লম্বা চুল গাড়ির হাওয়ায় উড়ছে, গলায় রুদ্রাক্ষের মালা। চাঁদের আলোয় চারপাশের প্রকৃতি যেন কুহক জাল বিস্তার করেছে, যেন কোনো অদৃশ্য তুলি কি এক অজানা উপায়ে রূপোর মতো স্বচ্ছ সাদা আলোর প্রলেপ মাখিয়ে দিয়েছে প্রকৃতির গায়ে। তমালের মনে হলো এই পরিবেশ বুঝি মরজগতের নয়। বাইরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সেই জলো হাওয়া যেন আরো বেশি করে তমালের মনে তৈরি করেছে ভয়ের আবহ। আর 1 ঘন্টা, তারপরেই আমরা ভীমকুণ্ডে পৌঁছে যাব। ম্যাডাম, আমাদের আলোচনা তো মাঝপথেই থেমে গেল। জরার কথা আগেই বলেছি। হাজার হাজার বছর ধরে পৃথিবীতে ফিরে আসার বাসনা তার পূর্ণ হয়েছে। সে আসলে ফিরেছে জরাসন্ধকে আবার কবে এই পৃথিবীতে মানুষ রূপে ফিরিয়ে আনবে তা জানার জন্য।
কেমন করে, কোন জাদু বলে সে তার পুত্রসম জরাসন্ধকে নিজের মতোই পৃথিবীতে ফেরাবে, তা আমার কাছেও অজানা। তবে এটুকু বলতে পারি, এখনই জরাকে না আটকালে ঘোর প্রলয় শুরু হয়ে যাবে। কালের নিয়ম বদলে যাবে, অতীত ভবিষ্যতের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, বর্তমান বলে কোনো কিছুর অস্তিত্বই থাকবে না। কিংবদন্তি চরিত্র ভীমসেন জরাসন্ধকে হত্যা করেছিলেন, তাই সেই ভয়ঙ্কর রাক্ষসী জরাকে প্রতিহত করতে পারে একমাত্র ভীম। ভীম? কিন্তু তা কেমন করে সম্ভব? বিজ্ঞানের একদম প্রাথমিক কথা হলো, কোনো ঘটনাই কার্যকারণ ছাড়া ঘটে না। অর্থাৎ আমি যদি ধরে নিই জরা জরাসন্ধকে এই পৃথিবীতে আনবে, তাহলে আমাকে দেখতে হবে পৃথিবীতে এত এত গোপন দুর্গম জায়গা থাকতে জরার অস্তিত্ব কেন পাণ্ডব গুহায় এত বছর ধরে লুকিয়েছিল। পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব হলেন ভীম। মহাভারতের বর্ণনা অনুযায়ী উনি জরাসন্ধকে হত্যা করেছিলেন। পাণ্ডবদের নির্বাসনের সময় অতি পরিশ্রমের কারণে দ্রৌপদী তৃষ্ণার্ত হয়ে জ্ঞান হারান। সেই সময় ভীম পাথুরে জলহীন পথের ওপর নিজের গদার আঘাতে একটা জলাধার সৃষ্টি করেন। সেটি হলো বর্তমানের ভীমকুণ্ড। এই কুণ্ডের আজ পর্যন্ত কোনো তল পাওয়া যায়নি। এই অসীম ঘন নীল জলরাশির উৎসের সন্ধান কেউই পাননি। ভীমকুণ্ড কেমন করে আমাদের কাজে লাগবে? এটা আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। গাড়ি ছুটে চলেছে তীর গতিতে। আবার বৃষ্টি নামল। তমাল চট করে গুগল ম্যাপে চোখ বুলিয়ে নিল একবার। আর আধ ঘন্টা, তারপরেই ওরা পৌঁছে যাবে সেই রহস্যময় ভীমকুণ্ডে। কিন্তু তারপর ওরা কি শেষ পর্যন্ত রিজুকে এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচাতে পারবে? চকিতে তমালের চোখে ভেসে উঠল রিজুর প্রাণবন্ত মুখটা। ওর দৃষ্টি ঝাপসা হয়ে গেল। সবার অলক্ষ্যে চোখের জল মুছল। তারপর মন দিল কৌশিকীর কথায়। পঞ্চভূত হল 5টি ভৌত বা মৌলিক উপাদান, যা সমস্ত মহাজাগতিক সৃষ্টির ভিত্তি। এই উপাদানগুলি হল পৃথিবী, জল, বায়ু, অগ্নি এবং আকাশ। এই ব্রহ্মাণ্ডের কোনো কিছুই এর বাইরে নয়। জগতের সমতা রক্ষা করার জন্য এই 5টি উপাদানের সমান পরিমাণ হওয়া আবশ্যক। সোহম সাধনার দিন এই পঞ্চভূতের কথা শুনেছেন। সেদিন আমি যে প্রেতকে আহ্বান করেছিলাম, যে আমার চোখে এসে জমেছিল, সে এই বিধান দিয়েছিল। এও এক ঈশ্বরের খেয়াল। তিনি অন্ধকার সৃষ্টি করেন, আবার তার থেকে বেরোনোর পথের দিশাও সেই অন্ধকারকেই দেন। যেন মহাভারতের ঘটনা। ধর্মযুদ্ধের কারণ তিনি, যুদ্ধও তার, আবার পরিণামও তাঁরই। আমি রিজুর জন্য এই পঞ্চভূতের পুজো করব। খোলা আকাশের নিচে আগুন জ্বালিয়ে মাটির সঙ্গে জল মিশিয়ে তার পুজো হবে, আর সেই জল হতে হবে ভীমকুণ্ডের। কৌশিকীর কথা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঝাঁকুনি দিয়ে গাড়িটা থেমে গেল। গাড়ি থেকে নামলেন কৌশিকী। পুজোর সামগ্রী গুছিয়ে নিতে নিতে সোহম আর তমালকে উদ্দেশ্য করে বললেন, সোহম যদিও একবার আমার সঙ্গে সাধনার সময় থেকেছেন, তবু আমি দুজনকেই আবারও বলছি, এই পুজোয় প্রচুর অশুভ শক্তিরা আসে। আপনারা চাইলে গাড়িতে অপেক্ষা করতে পারেন, আমি ভীমকুণ্ডের ভিতরে জলের কাছে বসে পুজো করব। ম্যাম, রিজু আমাদের বন্ধু। আজ আমরা কেউ বিপদে পড়লে ও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকতো, তাই আমরাও থাকবো আমাদের শেষ অবধি। আমি আর তমাল এই রিজুকে ফিরিয়ে আনবই। আপনাদের বন্ধুত্ব অটুট হোক। এই যে এই দুটো মালা আপনারা পরুন। এর একটা রুদ্রাক্ষের আর অন্যটা পঞ্চভূতের মিনিয়েচার। কৌশিকী তমালের হাতে দুজোড়া মালা দিলেন। ওরা দেখল
তার মধ্যে একটা রুদ্রাক্ষ, অন্যটা বেশ অদ্ভুত দেখতে। সোহম মালাটা হাতে নিয়ে রাতের নিভু নিভু আলোয় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। কৌশিকী পুজোর বাকি জিনিসগুলো গোছাতে গোছাতে বললেন, ওতে আছে শ্মশান লাগোয়া গঙ্গার মাটি। ব্রাহ্ম মুহূর্তে সেই পবিত্র মাটি সংগ্রহ করতে হয়। বাচ্চার নাড়ি কাটা তরল আছে এতে, কারণ সেটি হলো জীবনী শক্তিতে ভরা। বায়ুর ছোঁয়া তো এটি পেয়েছেই, আর পবিত্র হোমের অগ্নির মধ্যে এই মাটির ঢেলাকে পুড়িয়ে নেওয়া হয়েছে। এটি হলো পঞ্চভূতের উপাদান সৃষ্ট বস্তু। সোহম তমালের দিকে তাকালো, দেখলো ও মালা দুটো পরে নিয়েছে। নিজের মনের মধ্যেও একটা টান টান উত্তেজনা অনুভব করল সে। অদৃশ্য এবং অশুভ শক্তির সঙ্গে লড়াই করার জন্য মনে মনে প্রস্তুত হল। ধীরে ধীরে ভীমকুণ্ডে এসে প্রবেশ করল ওরা। চারিদিক নিস্তব্ধ, যেন মনে হচ্ছে ওরা কোনো প্রাগৈতিহাসিক সময়ের আবর্তে ঢুকে পড়েছে। তমাল একটা মোমবাতি জ্বালল, সেটা কুণ্ডের কাছে ধরল। সঙ্গে সঙ্গে মনে হলো ঘন নীল রঙের আকাশ কি এক অজানা উপায়ে তরল হয়ে গিয়েছে, শান্ত, সমাহিত। যেন মনে হচ্ছে এই জলের কাছে নিজের যাবতীয় গ্লানি, দুঃখ, যন্ত্রণা অনায়াসে সমর্পণ করা যায়। কি অপূর্ব! এই পবিত্র জল যেন সর্বং সাহা। এই বায়ু, এই মাটি, আকাশ, অগ্নি, এই সবই ঈশ্বর সৃষ্টি, প্রকৃতির দান। আজ আমরা সেই পরম শক্তিশালী মঙ্গলময় ঈশ্বরকে ডাকব। কৌশিকী সিঁদুর দিয়ে একটা পঞ্চভুজ আঁকলেন। তারপর সোহম আর তমালকে বললেন, আপনারা নিজের নিজের ইষ্ট দেবতাকে ডাকবেন। রাক্ষসী জরা তারা অনেক দুরাত্মা পাঠাতে পারে, কুহক তৈরি করতে পারে। তারা এখানে এসে বিভিন্ন রকমভাবে ভয় দেখিয়ে এই পুজো বন্ধ করে দিতে চাইবে। আপনারা কিন্তু কোনো মতেই ঈশ্বরকে ডাকা বন্ধ করবেন না। আপনি পুজো শুরু করুন ম্যাম। এই পৃথিবীতে সমস্ত সম্পর্কের ভিত হলো বন্ধুত্ব। আমরা আজ ঈশ্বরের কাছে নিবেদন করছি আমাদের বন্ধুত্বকে। আজ সেই পরম করুণাময়কে আমাদের ডাকে সাড়া দিতেই হবে, দিতেই হবে। কৌশিকী পঞ্চভুজের প্রতিটা মাথাকে জুড়ে একটা বৃত্ত আঁকলেন। এবার আগুন জ্বালানোর জন্য বেলকাঠ নিলেন। তারপর একটা খালি ঘটি সেই বৃত্তের বাইরে রেখে সোহম আর তমালকে বললেন, আমি যখন বলবো তখন এই ঘটি করে ভীমকুণ্ডের জল এনে আপনারা পুজোর আগুনের মধ্যে ঢেলে দেবেন। এই পবিত্র জল একবারে আগুনের ওপর ঢালতে হবে, একটুও জল যেন ঘটিতে না পড়ে থাকে। কপালে লাল চন্দনের তিলক পরেছেন কৌশিকী। তিনি পঞ্চভুজের মাঝখানে বসলেন। সেখান থেকে ওপরে আকাশে দেখা যাচ্ছে শুক্লপক্ষের উজ্জ্বল চাঁদ। সোহম আর তমালের স্নায়ু টান টান হয়ে উঠল। হসপিটাল থেকে কিছুক্ষণ আগে রিজুর বাবা ফোন করেছিলেন। রিজুকে কড়া সেডেটিভ দিয়েও ঘুম পাড়ানো যাচ্ছে না। ডাক্তারেরা মেডিকেল বোর্ড তৈরি করেছেন। রিজুর শরীরের সমস্ত চামড়া পুড়ে যাওয়ার দাগে ভর্তি হয়ে গেছে। ছেলেটা কতদিন শান্তিতে ঘুমোতে পারে না। কৌশিকী পুজো শুরু করলেন। সোহম আর চোখে ঘড়ির দিকে তাকালো। রাত 1টা। কিছুক্ষণের মধ্যে আগুনের লালচে আলো আর কৌশিকের উদাত্ত কণ্ঠের মন্ত্রোচ্চারণে গম গম করে উঠল নির্জন ভীমকুণ্ড। পাথরের খাঁজে খাঁজে আলো আর মন্ত্র যেন কুণ্ডলী হয়ে ঘুরতে শুরু করে দিল। সোহম আর তমাল টান টান উত্তেজনা নিয়ে বসে রইল ভীমকুণ্ডের প্রাগৈতিহাসিক জলের কিনারে। রাত 1:30। রিজুর বাবার ফোনটা বেজে উঠল। হ্যালো, আপনি কি রিজু সেনের বাড়ির লোক? হ্যাঁ, আমি ওর বাবা বলছি।
আপনি একবার এখন হসপিটালে একটু আসুন। আপনার ছেলে। তারপর একটানা খসখসে আওয়াজ শুরু হলো। ওর বাবা আর কিছু শুনতে পেলেন না। ফোনটা কেটে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে তিনি সেই শেষ রাতে রওনা দিলেন হসপিটালের উদ্দেশ্যে। या चण्डी मधुकैटभादी दैत्यदलनी या माहिषुन्मुलिनी या धूम्रेक्षणा चण्डमुण्डमथनी या रक्तबीजाशनी शक्ति शुम्भो दैत्यदलनी या सिद्धिदात्री परा या देवी नरकोटि मूर्ति सहिता मा। চণ্ডীপাঠ শুনতে শুনতে সোহম একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেকেন্ডের ব্যবধান। তারপরে সে তাকিয়ে দেখল, কোথায় ভীমকুণ্ড, কোথায় কৌশিকী। সে একটা ভয়ঙ্কর অন্ধকার কোনো জায়গায় রয়েছে। একটু চোখ সয়ে যাওয়ার পর খেয়াল হলো এটা পঞ্চপাণ্ডব গুহা। কিন্তু সে কেমন করে এলো এখানে? ঠিক তখনই সোহম দেখল ওর চোখের সামনে একটা পর্দা যেন দুলে দুলে উঠছে। আর সেই পর্দায় দেখল রিজুর বাবাকে। তিনি পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়চ্ছেন। ঠিক তখনই সোহমের কানে সরু গলায় কেউ বলে উঠল, তোমরা কেউ বাঁচবে না। জরাসন্ধকে পৃথিবীতে আসতেই হবে। তাকে আটকানোর ক্ষমতা তোমাদের মতো তুচ্ছ মানুষের নেই। রিজুর বাবাকে মেরে ফেলা হবে এখনই। রিজুকে পুড়ে যাওয়ার জ্বালায় মেরে ফেলবো আমি। তারপর এই ধরাধামে ফিরে আসবে জরাসন্ধ। ভয়ে চোখ বন্ধ করে নিল সোহম। আপনা থেকেই ওর হাত চলে গেল ওর গলায় পড়ে থাকা মালা দুটোতে। আর তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল। সোহমের মনে হলো ওর চারিদিকে বিপুল জলরাশি। নীল জলের অবিরত ধারায় সোহম কয়েক মুহূর্ত ডুবে রইল। ওর মনে হলো সেই জল যেন শুষে নিচ্ছে ওর যাবতীয় ভয়। তারপরই আবিষ্কার করল ও ভীমকুণ্ডের কিনারে বসে আছে। অবাক হয়ে দেখল কৌশিকী মন্ত্রোচ্চারণ করছে। তমাল ওর পাশে বসে। সবকিছু একই আছে, শুধু সোহমের শরীর ভিজে গেছে জলে। সবকিছু কেমন যেন গুলিয়ে গেল সোহমের। বাস্তব অবাস্তবের চক্রবুহে তার মন ঘুরপাক খেতে শুরু করে দিল। এভাবে কতক্ষণ কাটল তা সোহম বুঝতে পারল না। শুধু কৌশিকীর উদাত্ত কণ্ঠের মন্ত্রোচ্চারণ আর আগুনের আভা দেখতে দেখতে সে এক মনে নিজের ইষ্ট দেবতাকে ডেকে চলেছে। কৌশিকীর খোলা চুল হাওয়ায় উড়ছে। তার কপালের তিলকটা দেখে মনে হচ্ছে বুঝি তৃতীয় নয়ন। আগুনের লালচে আলো আর চাঁদের রূপলি রং মিশে তৈরি করেছে এক অদ্ভুত দৃশ্য। হঠাৎ সোহম খেয়াল করল তমাল ওর হাতে চাপ দিচ্ছে। ও কৌশিকীর দিক থেকে চোখ ঘুরিয়ে তমালের দিকে তাকালো। তারপরে দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। আতঙ্কে সোহম চিৎকার করতে ভুলে গেল। তমালের সারা শরীরে বিজবিজে ঘামের মতো কিলবিল করছে অসংখ্য পোকা। ওর মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে না। সোহম চোখ বড় বড় করে তমালের দিকে চেয়ে রইল। আচমকা সোহমের দিকে তাকিয়ে কৌশিকী মন্ত্র পড়া থামালেন। তারপর হোমের কাঠ এগিয়ে দিলেন। সেই জ্বলন্ত কাঠ সোহম হাতে নিল। কাঠের আগুনে ওর হাত পুড়তে শুরু করল।
কিন্তু তখন সেসব অনুভব করার মতো সময় সে পেল না। জ্বলে যাওয়া যন্ত্রণাকে অগ্রাহ্য করে সে সেই কাঠটা তমালের শরীরে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে জোঁকের মুখে নুন পড়ার মতো করে অদৃশ্য হয়ে যেতে লাগলো নরকের পোকাগুলো। ততক্ষণে আবার কৌশিকীর গলা শুনতে পেল ওরা দুজনে। তমাল আর সোহম কৌশিকীর দিকে তাকালো। এবার তার পেছনে জড়ো হয়েছে অসংখ্য ছায়া। ভীমকুণ্ডের গুহার অসমান দেওয়ালে সেই ভয়ঙ্কর ছায়া দেখে মনে হচ্ছে কে বুঝি জ্বলন্ত আলকাতরা লেপে দিয়েছে গুহার গায়ে। কয়েক সেকেন্ডের মধ্যে সেই ছায়াগুলো আকারে বড় হয়ে উঠল। সেগুলো কৌশিকীকে ঘিরে ঘুরতে শুরু করে দিল। কৌশিকীর চারিদিকে টানা সিঁদুরের বৃত্তের মধ্যে আস্তে আস্তে সেই ছায়ার দল প্রবেশ করতে শুরু করল। কৌশিকী ক্রমেই ঢেকে যেতে লাগলেন সেই ছায়া ঝড়ের মধ্যে। প্রকৃতি যেন খ্যাপা ষাঁড়ের মতো উত্তাল হয়ে উঠল। তমাল ওপরের দিকে তাকালো। সেখানে তখন চাঁদকে ঢেকে ফেলেছে কালচে রঙের এক প্রকাণ্ড মেঘ। কৌশিকীর সামনে রাখা পুজোর আগুন দ্রুত নিভে যেতে লাগলো। শোঁ শোঁ শব্দ করতে করতে সেই ছায়ার ঝড় বৃত্তের মাঝখানে ঢুকে গেল। তারই মধ্যে কোনো রকমে চিৎকার করে কৌশিকী একটা মাত্র শব্দ বললেন, জল। ওর কথায় তমালের সম্বিত ফিরল। সোহমকে বলল, আর সময় নেই, এখনই ভীমকুণ্ডের জল এই ঘটিতে নিয়ে আগুনের ওপর ঢালতে হবে। ওরা ঘটি নিয়ে প্রায় অন্ধকার হয়ে থাকা কুণ্ডের অসমান সিঁড়ি বেয়ে দ্রুত নামতে শুরু করলো জলের কাছে। কিন্তু এ কি, ওরা যত নিচে নামে ভীমকুণ্ডের জলও তত নিচের দিকে যেতে থাকলো। অনেকক্ষণ নিচে নামার পরও সোহম আর তমাল কোনোভাবেই ভীমকুণ্ডের জলের হদিশ পেল না। সোহম ওপরের দিকে তাকিয়ে দেখল অশরীরী ছায়ার দল কৌশিকীকে এখন পুরোপুরি ঢেকে ফেলেছে। ওর মনে হলো হার বুঝি শেষ রক্ষা হলো না। ঠিক সেই সময় একটা ভয়ঙ্কর গলা শুনতে পেল তারা। নির্জন ভীমকুণ্ডের গুহা কাঁপিয়ে সেই স্বর যেন প্রবেশ করলো সোহম আর তমালের মনের ভেতর। জরাসন্ধ আসবেই, আমি আনবো তাকে। তোরা কেন? এবার এবার স্বয়ং ভীমও আর কিছু করতে পারবে না। সোহমের মনে হলো ভীমকুণ্ডে যেন ভূমিকম্প হচ্ছে। ওর মনে হলো এবার এই কুণ্ডে ওরা তিনজনেই পাথর চাপা পড়ে মারা যাবে। এরই মধ্যে তমাল ওকে এক টান দিল। তার সেই টানে সে আর তমাল সোজা গিয়ে পড়ল ভীমকুণ্ডের জলের মধ্যে। আর তখনই ঘটল এক আশ্চর্য ঘটনা। ওদের মনে হলো কোনো বলিষ্ঠ হাত দুজনকে ধরে তুলে দিল কুণ্ডের কিনারে। তারপর সেই শক্তিশালী অবয়ব কৌশিকীর চারপাশে ঘুরতে থাকা ছায়া ভিড়কে গদার আঘাতে ধরাশায়ী করতে শুরু করলো। সেই বীর অবয়ব লম্বায় প্রায় কুণ্ডের সমান। তার এক একটা বাহু যেন এক একটা বড় হাতি। সরু কোমরের উপরে চওড়া পিঠ যেন কোনো দক্ষ ভাস্কর পাথর খোদাই করে তৈরি করেছে। তার ওই বিশাল গদা যেন একটা গোটা আকাশ। মাথার উপরে তুলে ধরলে আকাশ ঢাকা পড়ে যাবে। সোহম আর তমাল কিংকর্তব্য বিমূঢ় হয়ে দেখতে লাগলো সেই শক্তিমান ছায়া শরীরের কীর্তি। প্রেত ছায়াগুলোকে সরানোর পর তিনি ভীমকুণ্ডের মেঝের ওপর তার প্রকাণ্ড গদাটা সজোরে আছাড় মারলেন। সোহম ভয়ে চোখ বুজে ফেলল। ওর মনে হলো ওই তীব্র গদার ঘায়ে ওরা সবাই ছিটকে পড়বে। কিন্তু আসলে তেমন কিছুই হলো না। সেই ভয়ঙ্কর আঘাতে কুণ্ডের জল উছলে এসে পড়ল যজ্ঞের আগুনে। সোহম, তমাল আর কৌশিকী অবাক হয়ে দেখলেন পুজোর আগুন নেভার বদলে আবার জ্বলে উঠল। আর সেই লেলিহান শিখার মধ্যে থেকে পরাক্রমশালী বীরের অবয়ব টেনে বের করে আনলেন
সরু ছায়াকে। বিস্ময়ের শেষ পর্যায়ে পৌঁছতে পৌঁছতে তমাল সেই বীরকে দেখে চিৎকার করে বলে উঠল, ইনি তো দেখছি স্বয়ং ভীম, স্বয়ং ভীম। কৌশিকী ততক্ষণে ভীম বন্দনা শুরু করেছেন। মহাবীর সেই ছায়া মূর্তিকে শূন্যে ছুঁড়ে দিলেন। ছায়াটা আর্তনাদ করতে করতে বলল, আমি জরাসন্ধকে মুক্ত করব। কিন্তু তারপরে সেই সরু ছায়াকে তার প্রকাণ্ড গদা দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলেন তিনি। কালবৈশাখী ঝড়ে পাতার মতো সেই ছায়ার কায়া মুহূর্তের মধ্যে শূন্যে উড়ে গেল। তারপরই যেন হঠাৎ সবকিছু থেমে গেল। প্রকৃতি আবার শান্ত হয়ে গেল। কুণ্ডের জল নিস্তরঙ্গ। কয়েক সেকেন্ডের বিরতি। ওরা তিনজনে বিস্ফারিত চোখে দেখল সেই মহাবীর যেন জলের মধ্যে রং গুলে যাওয়ার মতো করে শূন্যে বিলীন হয়ে গেলেন। ততক্ষণে ভীমকুণ্ডের নীল জলে ঝিকিয়ে উঠেছে ভোরের প্রথম আলো। এক মাস পরের ঘটনা। আচ্ছা ম্যাম, আপনি এবার তাহলে কলকাতায় আসছেন? হ্যাঁ, ওখানে একজনের সঙ্গে দেখা করতে হবে। আমি আপনাকে আর সোহমকে ভিডিও কলে দেখতে পাচ্ছি, কিন্তু রিজু কই? সে তার ব্লগ বানাতে ব্যস্ত। ঠিক তখনই কৌশিকী দেখলেন মোবাইল স্ক্রিনে রিজু চলে এসেছে। সে বলল, ম্যাম, আপনার জন্য আমি আবার আমার পুরনো জীবন ফিরে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমি তো আগেই বলেছিলাম, আমি উপলক্ষ মাত্র। আপনাদের আর আমার পথ মিলিয়ে দিয়েছেন পরম করুণাময় ঈশ্বর। তাই তো বহু যুগের ওপার থেকে স্বয়ং ভীম এসে জরাকে প্রতিহত করলেন, প্রতিষ্ঠা করলেন ভ্রাতৃত্ব আর বন্ধুত্বকে। আসলে ভালোবাসা, বিশ্বাস, স্নেহ, সম্পর্ক এগুলোর মধ্যে অনেক শক্তি থাকে। আপনাদের বন্ধুত্বের আলো ভয়ঙ্কর জরার অন্ধকারকেও শেষ পর্যন্ত হারিয়ে দিল। কৌশিকী মোবাইলের পর্দায় দেখলেন ওদের তিনজনের চোখেই জল। তিনি ভিডিও কল অফ করে দিলেন। এটা তিন বন্ধুর নিজস্ব সময়। এই আনন্দাশ্রু ওদের তিনজনকে নিবিড়ভাবে বেঁধে রাখবে। এতক্ষণ আপনি শুনছিলেন অনুভা নাথের কাহিনী রহস্যময় রাক্ষসী। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।